গল্প পেন্সিলে একা ভালোবাসা, লেখনীতে উম্মে হাবিবা। বিকেলবেলা ঘুম থেকে উঠে যে এমন একটা পরিস্থিতির মুখে পড়তে হবে জানলে কখনোই দুপুরে ঘুমাতাম না। অনেকদিন পর দুপুরবেলায় গল্পের বই পড়তে পড়তে রিডিং টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম, তবে বিকেলবেলায় ঘুম ভাঙলো কারো ঘর কাঁপানো অট্টহাসির আওয়াজে। ঘুম ঘুম চোখে বিস্ময় নিয়ে সেই হাসির উৎস খুঁজতে গিয়ে বিস্মিত হয়ে গেলাম। নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছি না আমি। এটা কি আদৌ সত্য নাকি আমি এখনো ঘুমিয়ে আছি যার দরুন স্বপ্ন দেখছি এমনটা? আমার সামনে সোফার উপরে পায়ের উপরে পা তুলে বসে আছে রোদ্দুর। পরনে তার আমার প্রিয় রং পিঙ্ক কালারের একটা টি শার্ট, আর মুখে সেই মন মাতানো হাসি যা আমাকে বারংবার মুগ্ধ করে। আমাকে তার দিকে এমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তার হাসি থেমে গেল। তবে সে কেনই বা এমন করে হাসছিল সে কথাটা আমার মাথা থেকে একদম বের হয়ে গেছে তাকে পর্যবেক্ষণ করতে গিয়ে। আমাকে তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে মুহূর্তের মধ্যেই মুখটাকে গম্ভীর করে নিল রোদ্দুর। আমার সাথে কোনো রকমে কথা বলল না সে, এমনকি আমাকেও কিছু বলার সুযোগ না দিয়েই নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। আমি শুধু অবাক চোখে তার যাওয়ার পানে চেয়ে রইলাম, ঠিক যেমনটা বারবার হয়ে আসে। হুট করে এক ঝলক দেখা দিয়ে পরক্ষণে আমাকে একলা ফেলে চলে যায় সে বহুদূর। আর নীরবে আমি তার যাওয়ার পথপানে চেয়ে রই। জেগে রই চাতক পাখির ন্যায় তার ফিরে আসার প্রতীক্ষায়, সেই মানুষটাকে এক নজর দেখার অপেক্ষায়। যদিও সেই সুযোগটা খুব একটা হয়ে ওঠে না, তবুও আশায় থাকি। এত কিছুর মাঝে ভুলেই যাচ্ছিলাম আমাকে দেখে রোদ্দুরের হাসির কারণ কি তা। এরপর আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই মেজাজটা খারাপ হয়ে গেল, কারণ আমার মুখে কেউ একজন তার বিস্ময়কর পেইন্টিং করেছে। এটা যে ঠিক কার কাজ সেটা বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না আমার। তবে এতক্ষণ রোদ্দুরের সামনে আমি এমন অবস্থাতে ছিলাম এটা ভাবতেই কেমন যেন অস্বস্তি হচ্ছে। আর কেউ নয়, আমার চাচাতো ভাই রাহির এটা। রাহি এবার ক্লাস 8-এ পড়ে, তবে বদের হাড্ডি একটা। সুযোগ পেলেই আমাকে হেনস্থা করতে ছাড়ে না। তবে বদের হাড্ডিতে কখন এলো এ বাড়িতে সেটাই বুঝতে পারছি না। ওয়াশরুম থেকে একদম ফ্রেশ হয়ে বের হলাম রুম থেকে। দুপুরের খাবারটাও খাওয়া হয়নি আমার, তার আগেই ঘুমিয়ে পড়েছিলাম। রুম থেকে বের হতেই ডাইনিং রুমের দিকে নজর পড়তেই এত মানুষ দেখে চমকে গেলাম। আজকে কোনো অকেশন নেই। আমার বার্থডে কই না তো। মাহি ভাইয়ের বার্থডে তাও তো না। আব্বু আম্মুর ম্যারেজ অ্যানিভার্সারিও না। তবে আজ হঠাৎ সকলের এই বাড়িতে আগমনের কারণটা কি? দাদু ভাই, দাদি আপ্পি, ছোট চাচ্চু ওরা সবাই কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিল। ওখানে আরো বেশ কয়েকদিন থাকার কথা ছিল সবার, তবে আজ হুট করেই সবাই কেন চলে আসো তা আমার জানা নেই। আম্মুর ডাকে ভাবনা থেকে বেরিয়ে এলাম। কি রে হিয়া, আজকে কি সারাদিন না খেয়েই কাটিয়ে দিবি নাকি? ডাইনিং এ আমার আব্বু, ছোট্ট চাচ্চু, রাজিয়া ফুপি, রুনি ফুপি, রিয়াজ আঙ্কেল, রেহনুমা আন্টি আর রোদ্দুরকে দেখতে পেলাম। আম্মুর ডাকে সকলের নজর আমার দিকে পড়লেও রোদ্দুর একবারের জন্যও তাকালো না। তার দৃষ্টি অন্যদিকে। এ আর নতুন কি? একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেলাম সেদিকে। সবাইকে সালাম জানিয়ে কুশল বিনিময় করে নিলাম। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাবার খাওয়ার সময় সবার সাথে টুকটাক কথা হলো। তা থেকে জানতে পারলাম রোদ্দুর ডাক্তারি পড়া প্রায় মাঝামাঝি। সে তার পছন্দ অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করছে, শুনে ভালো লাগলো। সেই সাথে মনে পড়ে গেল ছোটবেলার সেই স্মৃতিময় দিনগুলোর কথা যা আমি চাইলেও কখনো ভুলতে পারবো না, আর না আমি ভুলতে চাই। কারণ সেই দিনগুলোই ছিল রোদ্দুরের সাথে আমার কাটানো সবচেয়ে ভালো সময়। ছোটবেলায় মাঝে মাঝে রিয়ার আঙ্কেলরা আমাদের বাড়িতে বেড়াতে আসতেন। আমাদেরও মাঝে মাঝে যেতে হতো তাদের বাড়িতে। বেশ ভালোই ভাব ছিল দুই পরিবারের। তবে রিয়াজ আঙ্কেলরা হুট করেই এ বাড়িতে আসা কমিয়ে দেন। হুট করেই কি থেকে কি যেন হয়ে গেল। দুই পরিবারের মাঝে কিছুটা দূরত্ব তৈরি হয়ে গেল, আর আমার আর রোদ্দুরের মাঝে সেই থেকে হাজার খানিক দূরত্ব এসে জায়গা করে নিল। আজ অনেকদিন পর আবারও দুই পরিবারের মাঝে আগের মধ্যে সেই বন্ধুত্বটা ফিরে এসেছে। ছোটবেলায় যখন রোদ্দুররা আমাদের বাড়িতে বেড়াতে আসতো তখন আমরা মাঝে মাঝে ডাক্তার ডাক্তার খেলতাম। আমি, মাহি ভাইয়া, রোদ্দুর আর রোদ্দুরের ছোট বোন রুহি। রুহি আমাদের মধ্যে সবচেয়ে ছোট ছিল আর মাহি ভাইয়া সবার বড় ছিল। তাই সবসময় মাহি ভাইয়া আমাদের উপর কর্তৃত্ব ফলাতো, বিশেষ করে আমাকে দিয়ে এটা সেটা করাতো। আর তার সাথে মিলে রোদ্দুর ও আমাকে দিয়ে নানা বাহনায় কাটাতো, মূলত মাহি ভাইয়া ওকে শিখিয়ে দিত। তবে মাহি ভাইয়া রুহিকে কিচ্ছু করতে দিত না।
একবার এরকমই ডাক্তার ডাক্তার খেলতে গিয়ে রোদ্দুর সত্যি করে ইঞ্জেকশনের সিরিঞ্জ এনে আমার হাতে ফুটিয়ে দিয়েছিল। আর ঠিক তার পরপরই আমার হাত থেকে প্রচুর রক্ত পড়তে শুরু করে। সেখানে বড়রা কেউ ছিল না, আমরা পিচ্ছিরা শুধু ছিলাম। ছোটবেলা থেকেই আমার ব্লাড ফোবিয়া আছে, তাই হাত থেকে ওভাবে রক্ত পড়তে দেখে আমি তৎক্ষণাৎ সেন্সলেস হয়ে যাই। সেদিন আমার ওভাবে সেন্সলেস হয়ে যাওয়ার জন্য পরে রোদ্দুরকে অনেক বকা শুনতে গেছিল রিয়াদ আঙ্কেল আর রেহনমা আন্টির কাছে। সেন্স ফেরার পর দেখি রোদ্দুর আমার হাত ধরে আমার পাশেই মুখটা কাচুমাচু করে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছিল বাবা মার কাছে বকা শুনে তার কিছুই হয়নি, বরং আমার সেন্স না ফেরার চিন্তাতেই সে হাঁসফাঁস করছিল। এরকম আরো অনেক মজার মজার কাহিনী ঘটেছে আমাদের সেই স্মৃতি দিয়ে ঘেরা দিনগুলোতে। ছোটবেলাটা বেশি সুন্দর ছিল বলে আমার মনে হয়। তখন বুঝতাম না জীবনের আসল মানেটা কি। নিজেদের খেয়াল খুশি মতো চলতে পারতাম, যেখানে জীবনযাত্রায় চলার জন্য কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না, ছিল না কাউকে হারানোর ভয়। প্রিয় মানুষটার অবহেলা সহ্য করার মতো কঠিন দায়িত্বটাও ছিল না তখন। জীবনটা যেন একটু বেশিই সুন্দর ছিল তখন। কথাগুলো ভেবে একটা তপ্ত শ্বাস ফেললাম। খাওয়া দাওয়ার পর আমি আবারও আমার রুমে চলে আসলাম, কারণ ওখানে সবার মাঝে থাকলে আমার এই বেহায়া চোখ দুটো শুধু রোদ্দুরের দিকেই চলে যাবে বারবার, যা আমি একদমই চাইছি না। তাই সবার সাথে কিছুক্ষণ হালকা কথাবার্তা বলে রুমে চলে আসার জন্য পা বাড়ালাম। কেমন আছো হিয়া পাখি? রুমে প্রবেশ করার আগে পিছন থেকে রোদ্দুরের ডাকে আমার পা থেমে গেল। সমস্ত হৃদয় জুড়ে এক শীতল হাওয়া বয়ে গেল। আজ প্রায় 7-8 বছর পরে তার মুখে আবারও সেই হিয়া পাখি ডাক শুনে কিছুক্ষণের জন্য থমকে গেলেন যেন। আমার সাড়া না পেয়ে রোদ্দুর আমার সামনে এসে দাঁড়ালো, তার চোখে মুখে এক অদ্ভুত রকমের মিষ্টি হাসি লেগে আছে। কি হলো বললে না যে? কেমন আছো? রোদ্দুরের কথায় আমার মনে অভিমানের পাহাড়টা আরো বাড়তে লাগলো। এতগুলো দিন, নানা এতগুলো বছর যার মনে আমার জন্য কোনো চিন্তা ছিল না, কখনো কোনো খোঁজ নেয়নি যে আজ সে এসেছে আমি কেমন আছি তা জানতে। রোদ্দুরের প্রশ্নের জবাবে কিছু না বলেই পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, এমন সময় সে আমার হাত টেনে ধরলো। শুধু তাই নয়, হাত টেনে ধরে একদম তার কাছাকাছি নিয়ে গেল। রোদ্দুরের এমন কাজে আমার হৃৎপিণ্ডটা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। আজ এতগুলো বছর পর আমি আবারও আমার সেই পুরনো রোদ্দুরকে দেখতে পাচ্ছি, যার উপর কখনো রাগ করে থাকতে পারতাম না আমি। বলতে গেলে সে কখনো আমায় রাগ করে থাকতে দিত না। সেই রোদ্দুরকেই অনুভব করতে পারছি যে আমার করা অভিমানগুলোকে যত্ন করে ভাঙিয়ে দিত। তবে আমি এত সহজে তাকে ক্ষমা করব না। আমাকে এতদিন অবহেলা করে কষ্ট দিয়ে কাঁদানোর জন্য এত সহজে ক্ষমা পাবে না সে। তাই আমি কিছু না বলে রোদ্দুরের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গেলে রোদ্দুর আরো শক্ত করে আমার হাতটা চেপে ধরলো তার হাতের মুঠোয়। তারপর সে আবেগী কণ্ঠে বলতে লাগলো, ছেড়ে দেবো বলে আসিনি আমি। এই হাত যখন একবার ধরেছি তখন এত সহজে ছাড়ছি না। প্রয়োজন হলে এই হাত দুটোকে আর তার মালিক কেউ সঙ্গে করে নিয়ে চলে যাবো, তবুও ছাড়ব না। কথাটা বলে মিষ্টি করে হাসলো রোদ্দুর। রোদ্দুর এমন কথায় ভীষণ অবাক হলাম আমি। আবারও হাত ছাড়ানোর জন্য উঠে পড়ে লাগলাম, কিন্তু পারলাম না। তবে এখনো কোনো কথা বলেনি তার সাথে, একটা টু শব্দ পর্যন্ত করিনি। আর করবো না বলে মনস্থির করলাম, তবে ঝামেলা বাঁধলো এক জায়গায়, সে কিছুতেই আমার হাত ছাড়ছে না। দরজার সামনে এভাবে আর কতক্ষণ থাকবো, যদি দেখে ফেলে কেউ ব্যাপারটা খুব বাজে দেখাবে। আমি এবার হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে তার দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকালাম। আমাকে ওভাবে তাকাতে দেখে সে চোখ মেরে দিল, তার চোখে মুখে এখন দুষ্টু হাসি লেগে আছে। রোদ্দুর বলে উঠল, আমার সাথে কথা না বললে আমি তোমার হাতও ছাড়ছি না হিয়া পাখি। আর না তোমাকে কোথাও যেতে দিচ্ছি। এভাবেই এখানে দাঁড়িয়ে থাকবো। এখন তোমার চাই তুমি আমার সাথে কথা বলবে, নাকি এভাবেই এখানে সারাদিন দাঁড়িয়ে থাকবে? মহা মুশকিলে পড়া গেল। এখন আমি কি করব? এমন সময় ওখানে এসে উপস্থিত হলেন দাদি আপ্পি। রোদ্দুরের মাঝে তবুও কোনো পরিবর্তন দেখতে পেলাম না। সে এখন ভাবলেশহীন ভাবেই দাঁড়িয়ে আছে। দাদি আপ্পিকে আসতে দেখে সে আরো জোরে জোরে দাদি আপ্পিকে ডেকে বলতে শুরু করলো, দাদি আপ্পি তোমার নাতনি এত জেদি কেন বলো তো? দাদি আপ্পি কানে একটু কম শুনে, তাই সে রোদ্দুরের কথাটা ভালো করে শুনতে পেল না। সে বলে উঠল, কি বলছিস দাদু ভাই? কে তাড়িবেড়ি করলো?
কথাটা বলতে বলতে দাদি আপ্পি আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। রোদ্দুর আর আমার দিকে চোখ পড়তেই দাদি আপ্পি ভূত দেখার মতো আমাদের দিকে তাকালো। তারপর দিলে এক চিল্লানি। এটারই ভয় পাচ্ছিলাম এতক্ষণ। এইবার বজ্জাতটার শান্তি হয়েছে মনে হয়। ইচ্ছে করতেছে রোদ্দুরকে আচ্ছা মতো ধোলাই দিতে, অবশ্য সেটা আর আমাকে করতে হবে না। ধোলাই দেওয়ার জন্য দাদি আপ্পিই যথেষ্ট। ওরে তোরা কি করছিস কি এখানে এভাবে দাঁড়িয়ে? এমন হাত ধরে দাঁড়িয়ে আছিস কেন? লজ্জা শরমের মাথা খাইছিস নাকি? রোদ্দুর দাদুভাই কি হচ্ছে কি এসব? দাদি আপ্পি যখন উত্তেজিত হয়ে যায় তখন চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলে। এখনো ঠিক চিল্লিয়ে চিল্লিয়ে কথাগুলো বলছে, অথচ এখনো রোদ্দুরের মাঝে কোনো পরিবর্তন দেখতে পেলাম না। সে তার মতো করেই আগের ন্যায় দাঁড়িয়ে আছে আমার হাত ধরে। এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রেগে গিয়ে তাকে বলে উঠলাম, কি হচ্ছেটা কি? আমার হাত ছাড়ুন, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। রোদ্দুর এবার দাঁত কেলিয়ে বেশ খুশি হয়ে আমার হাতটা ছেড়ে দিয়ে বলল, ইউএস কি কথা বলেছে আমার সাথে? ততক্ষণে দাদি আপ্পি এসে রোদ্দুরের কানটা ধরে বলে উঠল, ওরে পাজি, আমার নাতনির হাত ধরে এতক্ষণ কি করা হচ্ছিল এখানে হুম? এই বুড়ি দাদি আপ্পিকে তো আর চোখেই পড়ে না আপনার, তাই না? কথাটা বলে দাদি আপ্পি রোদ্দুরের কান মলে দিল। এবার রোদ্দুর দাদি আপ্পিকে বলে উঠল, আরে দাদি আপ্পি কি করছো কি? আমার কানটা তো ছিঁড়েই যাবে এবার। এমনিতেই তোমার নাতনি আমার সাথে কথা বলতে চাইছে না, পরে দেখা গেল তুমি আমার কানটা ছিঁড়ে দিলে তোমার নাতনি এর জীবনে ও আমাকে বিয়ে করতে চাইবে না। দাদি আপ্পির সামনে রোদ্দুরের এমন লাগাম ছাড়া কথা শুনে আমার কাশি উঠে গেল। দাদি আপ্পি রোদ্দুরের কথা শুনে আরো এক ধাপ বেশি জোরে চিল্লিয়ে বলে উঠল, কি তুই আবার আমার নাতনির পিছু লেগেছিস? একদম আমার নাতনিকে জ্বালাবি না বলে দিলাম। এবার রোদ্দুর দাদি আপ্পির হাত থেকে নিজের কান ছাড়িয়ে নিয়ে বলল, আরে না, তোমার নাতনির পিছু লাগতে আমার বয়ে গেছে। নেহাত এতক্ষণ আমি তোমার নাতনি থেকে আমার এই নিষ্পাপ হাত দুটোকে ছাড়াতে পারছিলাম না, তাই এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। শেষের কথাটা বলার সময় বাচ্চাদের মধ্যে মুখ করে বলল রোদ্দুর। রোদ্দুরের কথা শুনে দাদি আপ্পি তার চশমাটাকে নাকে উপরে এনে তীর্যকভাবে রোদ্দুরের দিকে তাকালো। এদিকে আমার তো রাগে মাথা ফেটে যাচ্ছে। কত বড় মিথ্যাবাদী, এতক্ষণ আমার হাত চেপে ধরে রেখে এখন কি সুন্দর করে বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে দেখ, যেন ওনার মতো ইনোসেন্ট ছেলে এই পৃথিবীতে আর একটা নেই। দাদি আপ্পিকে অমন করে তাকিয়ে থাকতে দেখে রোদ্দুর এবার দাদি আপ্পিকে গিয়ে জড়িয়ে ধরে আদরে কণ্ঠে বলে উঠল, কই এতদিন পর এলাম তোমার কাছে, একটু আদর করবা তা না খালি বকেই যাচ্ছ। আমি যেন তোমার কেউ হই না? হিয়া পাখি আর মাহি ভাই এই খালি তোমার নাতি, আর আমি তো কেউ না। দাদি আপ্পি এবার রোদ্দুরের কথায় হেসে ফেলল। দাদি আপ্পি রোদ্দুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠলেন, তোকে ভুলার সাধ্য আছে আমার? এই যে এতগুলো বছরে বাড়িতে আসিসনি, আমার বুঝি কষ্ট হয়নি তোর জন্য? আমাদেরকে তো তুই ভুলেই গেছিলি, একবারের জন্য কি আসা যেত না এই বুড়িটার কাছে? সেই যে অভিমান করে চলে গেলি, এর একবারের জন্য ও আসলি না এ বাড়িতে। কথাটা বলে দাদি আপ্পি কেঁদে ফেলল। রোদ্দুর অভিমান করে এতগুলো বছরে বাড়িতে আসেনি কথাটা শুনে ভীষণ অবাক হলাম। কিসের অভিমান করেছিল সে? অভিমান তো আমার হবার কথা, তার এতগুলো দিন আমাকে উপেক্ষা করার জন্য। কি ব্যাপার মাহি ভাই, তুমি তো দেখি আগের থেকে বড় মোটু হয়ে গেছো। এই তুমি একটু কি জিম করতে পারো না? রুহিরও কথা শুনে চরম বিরক্তি নিয়ে পিছনে ঘুরে তাকালো মাহি। সারাদিন অফিসে ছিল সে, বিকেল বেলায় এই মাত্র এসে অফিস থেকে ফিরে নিজের রুমে যাচ্ছিল, এমন সময় পিছন থেকে তাকে ডেকে উঠল রুহি। রুহিকে দেখে খুব একটা অবাক হলো না সে, কারণ এতগুলো বছর দুই পরিবারের মধ্যে খুব একটা যোগাযোগ না থাকলেও মাহি আর রুহির মধ্যে সেই যোগাযোগটা ছিল। প্রায় তাদের দেখা সাক্ষাৎ হয়, শুধু তাই নয়, মাঝে মাঝে ঝগড়াও হয় দুজনের। মাহি যথেষ্ট ম্যাচিউর একটা ছেলে, তবে রুহি ঠিক তার উল্টোটা। সবসময় বোকা বোকা কথা বলে আর কিছু হলেই কেঁদে দেয়। ওকে খেপানো খুব সহজ আর মাহি তাই সবসময় কিছু না কিছু বলে রুহিকে খেপিয়ে দিবেই। রুহিও ভীষণ খেপে যায়, তবে পরক্ষণে আবারও মাহির সাথে কথা বলে সব ভুলে গিয়ে। বাচ্চা একটা মেয়ে, রুহি বাচ্চামোগুলো একটু বেশি করে, তবে মনের দিক থেকে একদম ভালো মনের মানুষ। বর্তমানে
রুহির দিকে প্রচন্ড বিরক্তি নিয়ে ঘুরে দেখালো মাহি, তারপর রুহিকে বলে উঠল, এই তুই আমাদের বাড়িতে কি করছিস? কে ঢুকতে দে তোকে? মাহির কথা শুনে রুহি মুখ ফুলিয়ে বলে উঠল, এ বাড়ির সবাই তো আর তোমার মতো বদের হাড় দিনে যে আমাকে ঢুকতে দিবে না। এ বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে, শুধু তুমি ছাড়া। কথাটা বলে মুখ ঘুরিয়ে নিল রুহি। রুহিকে মুখ ফুলাতে দেখে মাহি ঠোঁট চেপে হাসল। মনে মনে বলে উঠল সে, আসলেই পাগলি একটা। কথাটা বলে নিজের রুমের দিকে পা বাড়াতে যাবে এমন সময় রুহি দৌড়ে এসে আবার মাহির সামনে গিয়ে দুহাত বাড়িয়ে মাহিকে আটকালো। ই কোথায় যাচ্ছ আমার প্রশ্নের উত্তর না দিয়েই? আগে বলো, তুমি জিম করো না কেন? দিনে দিনে তো মোটু হইতেছ। রুহির কথা শুনে মাহি নিজের কোমরে দুই হাত রেখে মাথা একদিকে কাত করে বিরক্ত সূচক চ শব্দ উচ্চারণ করলো। উফ, এই মেয়ে তো আচ্ছা পাগল। এই তোর নজর এত সবসময় আমার দিকে পড়ে কেন রে? তোর নজর লেগেই তো আমি দিনে দিনে শুকিয়ে যাচ্ছি, আর কি না বলে আমাকে জিম করতে। আমি নাকি মোটু হইতেছি? আয়নায় গিয়ে নিজেকে আগে ভালো করে দেখ কে মোটু হইতেছে। হা, মোটু আমি না, তুমি হয়েছ। হুম, মানুষ জানে কি কেমন? সারাদিন পড়াশোনা বাদ দিয়ে চকলেট খাইলে মোটুই হয়ে যাবি। কথাটা বলে রুহির মাথায় একটা হালকা চাপড় মেরে রুমে চলে গেল মাহি। এদিকে রুহি মাহির কথায় রেগে গিয়ে বিড়বিড় করে মাহিকে বকা দিচ্ছে। আস্ত বজ্জাত লোক একটা, ইচ্ছে করে তুলে আছাড়া মারি, খালি আমাকে লেগফুল করা। হু। রুহির কথা কানে আসতেই মাহি রুম থেকেই হাসতে লাগলো। রোদ্দুররা আজ আমাদের বাড়িতে থাকবে। প্রথমে রাজি না হলেও আব্বু আম্মুর জোরাজুরিতে থাকতে রাজি হতে বাধ্য হয়। এতগুলো বছর পর নিজের প্রিয় বন্ধুকে কাছে পেয়ে আব্বু যেন আবারও তার শৈশবে ফিরে গেছেন। অথচ এই মানুষটাই হুট করেই কেমন গম্ভীর হয়ে গেছিল। আজ তাকে দেখলে কেউ বলতেই পারবে না যে এই হাস্যোজ্জ্বল মুখের মানুষটাই এক সময় নিজেকে গম্ভীর করে নিয়েছিল। সবার থেকে নিজেকে সবসময় গুটিয়ে রাখত, কারোর সাথে মন খুলে কথা বলতো না। তবে এত কিছুর মাঝে আমি একটা বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে রোদ্দুর বাড়ির সবার সাথে আগের মতোই হেসে হেসে কথা বলছে, আড্ডা দিচ্ছে, মজা করছে সবার সাথে। তবে আব্বুর সাথে সে প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলছে না। অন্যদিকে আব্বুও ঠিক একই কাজটাই করছে, সবার সাথে প্রাণ খুলে কথা বলছে। ঠিক সেই আগে আব্বু যেরকম হাসিন্দা করতো সকলের সাথে, আজও ঠিক সেরকম করছে। তবে কেন সে রোদ্দুরকে কাছে টেনে নিচ্ছে না, এ বিষয়টা আমাকে ভীষণ ভাবাচ্ছে। কিছুই বুঝে উঠতে পারছি না এদের মতিগতি। রাতে খাওয়া দাওয়া শেষে আমি রুমে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি এমন সময় রোদ্দুর আসলো আমার রুমে, বরাবরের মতোই আমাকে জ্বালানোর জন্য। আজ সারাদিন সে অনেকবার চেষ্টা করেছে আমার সাথে কথা বলার, তবে আমি প্রতিবারই থেকে এড়িয়ে গেছি। রোদ্দুরকে রুমে আসতে দেখে ও আমি না দেখার ভান করে নিজের মতো রুম গুছানোতে মনোনিবেশ করলাম, যেন রুমে কেউ আসেনি, আমি একাই রয়েছি এমন একটা ভাব করছি। আমাকে এমন নিজের মতো কাজ করতে দেখে রোদ্দুর ভ্রু কুঁচকিয়ে আমার দিকে তাকিয়ে আছে, যা আমি তার দিকে না তাকিয়েও বুঝতে পারছি। এবার সে অভিমানী সুরে বলে উঠল, রুমে যে কেউ একটা এসেছে, সেদিকে কি কারো খেয়াল আছে নাকি আমি চলে যাব? আমি এবার বলে উঠলাম, আমি কাউকে বলিনি আমার রুমে এসে আদিক্ষেতা করতে। আমার রুমে কেউ না আসলেই আমি খুশি হব। রোদ্দুর এবার মুখটাকে গম্ভীর করে নিয়ে আমার দিকে এগিয়ে এলো। আমার দু হাত শক্ত করে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলতে লাগলো, হিয়া পাখি, তুমি কি সত্যিই চাও যে আমি তোমার থেকে দূরে চলে যাই? সত্যি করে বলো। আমি এবার বলে উঠলাম, এতদিন যখন দূরে ছিলেন তাহলে আবারও কেন আসলেন আমার জীবনে? বেশ তো ছিলাম, নিজেকে মানিয়ে নিয়েছিলাম। কেন এসেছেন আবারও আমাকে কষ্ট দেওয়ার জন্য? আপনার আর আব্বুর মধ্যে সেদিন কি ঝামেলা হয়েছিল তা আমি আজও জানি না। তবে আমাকে কেন তার শাস্তি দিয়েছেন আপনারা?
আমার কি দোষ ছিল বলুন। কথাটা বলতে বলতে চোখ দুটো ঝাপসা হয়ে এলো আমার। আব্বুর কথা তুলতেই মুহূর্তের মধ্যেই ওনার চোখ দুটোও লাল হয়ে গেল। আমার হাত দুটোকে আরো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠল রোদ্দুর, আমাকে ওই দিনগুলোর কথা একদম জিজ্ঞেস করবে না। কখনো ভুলেও জানতে চাইবে না বলে রাখলাম। কথাটা বলেই উনি আমার হাত ছেড়ে দিয়ে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ওনার এমন কাজে আমি শব্দ করে কাঁদতে লাগলাম। সেদিনও উনি ঠিক এমন ব্যবহারটাই করেছিল আমার সাথে, আজও তার ব্যতিক্রম হলো না। ভীষণ কষ্ট হচ্ছে আমার। আর কখনো ওনার কাছে ভালো কিছু আশা করব না আমি। কখনো ক্ষমা করব না আমি ওনাকে। আমাকে এতটা কষ্ট দেওয়ার শাস্তি ওনাকে পেতেই হবে। আমরা যখন কোনো একজন নির্দিষ্ট মানুষের কাছে অনেক বেশি কিছু এক্সপেকটেশন রাখি, কষ্টটা ঠিক তখনই পেতে হয়, নয়তো কারো সাধ্য নেই কাউকে কষ্ট দেওয়ার। হিয়ার ক্ষেত্রেও ঠিক সেরকমটাই হয়েছে। হুট করে রোদ্দুরের ফিরে আসাতে মনের মাঝে কোথাও একটা সুপ্ত আশা উকি দিয়েছিল। হয়তো রোদ্দুর এবার তার হিয়া পাখির সব অভিমানগুলোকে ভাঙিয়ে দিয়ে শুভ সূচনা করবে ছেলেবেলার সেই পেন্সিলে আঁকা ভালোবাসাগুলোর। কিন্তু এবারও রোদ্দুর হিয়াকে না চাইতেন আবারও কষ্ট দিয়ে ফেলল, যা কিছুতেই মেনে নিতে পারছে না হিয়া। তখন কাঁদতে কাঁদতেই ফ্লোরে বসে বিছানায় মাথা এলিয়ে দিয়ে চুপ করে বসে আছি আমি। সবকিছু কেমন যেন বিষাক্ত মনে হচ্ছে। নিজের কাছে নিজেই যেন হেরে যাচ্ছি বারবার। নিজেকে সামলিয়ে উঠার মতে কোনো শক্তি পাচ্ছি না আমি। অশ্রুগুলোও ক্লান্ত হয়ে চোখের কোণায় শুকিয়ে গেছে অনেকক্ষণ আগেই। ঘুমেরাও যেন আজ ছুটি নিয়েছে। রোদ্দুরের সাথে সাথে প্রকৃতিও যেন আজ আমার ঘুমরে মুছে দিতে চাইছে। রাত একটা ছুঁই ছুঁই। রাত যত গভীর হচ্ছে প্রকৃতিও তার সাথে তাল মিলিয়ে গম্ভীর হয়ে উঠছে। রাতের নিরিবিলিতে বাইরের পরিবেশ একদম শুনশান হয়ে আছে। হিয়ার সাথে কথা কাটাকাটি করে এসে রোদ্দুর তার জন্য বরাদ্দকৃত রুমটার বেকুনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। একই ছাদের নিচে দুইজন মানুষ দুদিকে নির্ঘুম রাত কাটাচ্ছে। কেউ একজন প্রিয় মানুষটার ব্যবহারে কষ্ট পাচ্ছে, আর কেউ একজন প্রিয় মানুষটাকে না চাইতেন কষ্ট দিয়ে ফেলে সেই কষ্ট নিজেও পড়ছে। অনেকক্ষণ বেকুনিতে দাঁড়িয়ে থাকার পর রোদ্দুর ঠিক করলো সে হিয়ার সাথে এখনই কথা বলে নিবে। পকেট থেকে ফোনটা বের করে নিয়ে হিয়ার নাম্বারে ফোন দিল সে। তবে ফোনটা বেজে বেজেই কেটে গেল। রোদ্দুর খুব ভালো করেই জানে যে হিয়া এখনো ঘুমায়নি, আর ইচ্ছে করেই রোদ্দুরের ফোন ধরছে না সে। তাই রোদ্দুর ও হার মানবার পাত্র নয়, সেও পর পর ফোন দিতে থাকলো। এরকম করে 7-8 বার ফোন বেজে বেজে বন্ধ হয়ে গেল, তবু হিয়া ফোন তুলল না। হিয়াকে কোন রকম রেসপন্স করতে না দেখে রোদ্দুরের মধ্যে একরকম অস্থিরতা জেগে বসলো। রুমের মধ্যে এসে পায়চারি করতে শুরু করলো। কিছুক্ষণ এভাবেই কেটে যাওয়ার পর সে হিয়ার রুমে যাবার জন্য পা বাড়ালো। হিয়ার রুমের সামনে এসে থেমে গেল সে। এত রাতে হিয়ার রুমে যাওয়ার ঠিক হবে না বলে মনে করলো সে। তাই এবার সে ঠিক করলো হিয়াকে মেসেজ পাঠাবে। এত রাতে ফোনের রিংটোন বেজে উঠলে বেশ চমকে উঠি আমি। তার থেকেও বেশি অবাক হয়ে ফোনের স্ক্রিনে রোদ্দুর নামটা ভেসে ওঠায়। রোদ্দুরের এই নাম্বারটাতে আমাকে ব্লক করে রেখে দিয়েছিল। কত চেষ্টা করেছি যোগাযোগ করার, কিন্তু আমি পারিনি। আজ হঠাৎ এই নাম্বারটা থেকে কল আসাতে অভিমানগুলো যেন আরো এক ধাপ বেড়ে গেল। রোদ্দুর এমন এমন সব কাজ করে রেখে গেছে যে পদে পদে হিয়ার অভিমান জমতে থাকে। রোদ্দুরকে হঠাৎ আমায় ফোন দিতে দেখে রাগটা আরো চওড়া হয়। আমিও মনে মনে দৃঢ়পণ করি ফোন না ধরার। তবে ওই পাগলটা ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে। তবুও আমি নিশ্চুপ রইলাম। আর তাকে কোনো সুযোগ দিব না আমি আমাকে কষ্ট দেয়ার। অনেক আশা করে ফেলেছি, তবে আর নয়।
হঠাৎ করেই ফোনে মেসেজ আসার শব্দে ভাবনা থেকে বেরিয়ে এলাম। যা ভেবেছিলাম তাই, রোদ্দুরি মেসেজ করেছে। কিয়া পাখি একটাবার ছাদে আসবে প্লিজ। না, প্লিজ প্লিজ প্লিজ, একটাবার আসো। কিয়া নিশ্চুপ। তুমি যদি এই মুহূর্তে ছাদে না আসো তাহলে আমি তোমার রুমের দরজা ভেঙে তোমাকে তুলে ছাদে নিয়ে আসবো বলে দিলাম। এখন তোমার ইচ্ছে, তুমি কি করবে? রোদ্দুরের এমন ভয়ানক বাণী শুনে কিছুটা দমে গেলাম আমি। আর যাই হোক, রোদ্দুরের রাগ সম্পর্কে খুব ভালোই ধারণা আছে আমার। রোদ্দুর একবার যেটা বলে ঠিক সেটাই করে দেখায়। তাই কি করব কিছুই বুঝে উঠতে পারছি না আমি। চরম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম আমি। আগে কখনো এরকম কোনো কঠিন মুহূর্তের মধ্যে ফেসে গেলে সুমি ফুপ্পি আমাকে উদ্ধার করত। তাই আজ আবারও হুট করেই সুমি ফুপ্পির কথা মনে পড়ে গেল ভীষণভাবে। কিয়া পাখি দরজা খোলো। 10 মিনিটস অলরেডি চলে গেছে, আর আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। আবারও ফোনে রোদ্দুরের মেসেজ আসতেই কেঁপে উঠলাম আমি। ভয়ে ভয়ে পা টিপে টিপে দরজার কাছে গেলাম, তবে কে জানতো পাগলটা আগে থেকে দরজার পাশে এসে দাঁড়িয়েছিল। দরজা খুলতে না খুলতেই রোদ্দুর পলকের মধ্যেই আমায় কোলে তুলে ছাদের দিকে হাঁটা ধরলো। আর এদিকে আমি হুট করে এমন কিছু ঘটাতে ঘটনার আকস্মিকতায় পুরো বেকুব হয়ে গেলাম, যেন কথা বলতে ভুলে গেছি আমি। রোদ্দুর আচমকাই এরকম কোলে তুলে নেয় আমি পুরো জমে গেছি। বাক শক্তি হারিয়ে ফেলেছি যেন। রোদ্দুরকে কিছু বলতেও পারছি না, আবার সইতেও পারছি না। একেবারে ছাদে গিয়েই রোদ্দুর আমাকে ছাদের একপাশে রাখা দোলনাতে বসিয়ে দিল। আমাকে দোলনায় বসিয়ে দিয়ে নিজেও আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার দুহাত আগলে নিল নিজের হাতের মুঠোয়। তার চোখে স্পষ্ট অপরাধী ছাপ ফুটে আছে, যা আমার চোখ এড়ালো না। কয়েক সেকেন্ড দুজনেই নিশ্চুপ ছিলাম। নীরবতা ভেঙে রোদ্দুর বলে উঠল, কিয়া পাখি, আমি তোমাকে আজ সব কথা খুলে বলতে চাই। এই 7 বছরে তোমার অজান্তে কত কিছু হয়ে গেছে, সবকিছু, এভরিথিং যা কিছু ঘটেছে সবটা বলবো তোমায়। আর কিছু আড়াল করে রাখবো না আমি। রোদ্দুরকে থামিয়ে দিয়ে আমি এবার বলতে শুরু করলাম, অনেক হয়েছে। এনাফ ইজ এনাফ মিস্টার রোদ্দুর ইসলাম রিয়ান। আমাকে কি আপনার খেলার পুতুল বলে মনে হয়? যখন আপনার ইচ্ছে হবে আমাকে ইগনোর করবেন, আবার যখন ইচ্ছে হবে তখন আমার সাথে ভালো ব্যবহার করবেন। আর আমি সবটা মুখ বুজে সহ্য করব। বাড়ির অন্যদের সাথে ঝামেলা হবে, আর তার শাস্তিটা সবসময় আমায় কেন পেতে হবে? বলতে পারেন। কেন? কিছুক্ষণ দম নিয়ে আবারও বলতে লাগলাম, আমি আর আপনার কোনো কথাই শুনতে চাই না। কোনো কথাই না। আর না কখনো আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করবো আমি। আপনার সাথে আমার আর কোনো কথা থাকার কথা নয়। ভালো থাকবেন, আর দয়া করে আমার জীবনে কোনোভাবে ইন্টারফেয়ার করার চেষ্টা করবেন না। কথাগুলো বলে রোদ্দুরকে কিছু বলার সুযোগ না দিয়ে এক ছুটে রুমে চলে গেলাম আমি। এদিকে রোদ্দুর অসহায়ের মতো ছাদে একাই দাঁড়িয়ে রইল, হিয়ার চলে যাওয়ার পানে চেয়ে রইল। আরে রুহি যে, এভাবে এখানে একা একা নির্জন রাস্তায় দাঁড়িয়ে কি করছো? লাবিব। আরে লাবিব ভাইয়া, আপনি হঠাৎ এখানে? কেমন আছেন ভাইয়া? রুহি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আর তোমার কলেজ তো মনে হয় ছুটি হয়ে গেছে, তো এখানে এখনো একা দাঁড়িয়ে আছো যে? আর বলবেন না ভাইয়া, সেই কখন থেকে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু একটা রিক্সাও পাচ্ছি না। ওই ব্যাপার, আসো আমার বাইকে করে তোমাকে তোমার বাসা অবধি পৌঁছে দিচ্ছি। দাঁত খেলিয়ে বলে উঠল লাবিব। মনে মনে ভাবছে সে, এটাই রুহিকে কনভিন্স করার একটা ভালো সুযোগ, কিছুতেই হাত ছাড়া করা যাবে না। আসলে লাবিব হচ্ছে রোদ্দুরের ছোটবেলার বন্ধু, রুহিকে বেশ পছন্দ করে সে। তবে কখনো সেটা রুহির কাছে প্রকাশ করেনি। তবে রুহি লাবিবকে ভাইয়ের চোখে দেখে। কি হলো, রুহি যাবে না আমার সাথে? বাই দাও, তোমার জন্য এটা। লাবিব খুব ভালো করেই জানে যে চকলেট রুহির অনেক বড় একটা দুর্বলতা, আর যাই হোক, চকলেট গিফট করলে রুহি কখনোই তা ফিরিয়ে দিবে না। হলো ঠিক তাই। রুহি একটু হেসে লাবিবের থেকে চকলেট নিল, তবে সে লাবিবের বাইকে চড়তে নারাজ। তবে তাদের দুজনকে এভাবে দূর থেকে কথা বলতে দেখে কেউ একজন রাগে ফুঁসছে। লাবিবকে কোনো রকমে বিদায় দিয়ে আর রিক্সার জন্য অপেক্ষা না করেই রুহি পা চালাতে লাগলো বাড়ির উদ্দেশ্যে, তবে বেশি দূর আর যেতে পারল না। তার আগে পিছন থেকে কেউ একজন দ্রুত বেগে এসে খপ করে রুহির হাতটা ধরে হ্যাচকা টান মেরে নিজের দিকে ঘুরিয়ে নিল।
রুহিকে বলি সেই হ্যাচকা টান মারা মানুষটাকে বকতে যাবে, ঠিক তার আগেই সেই মানুষটা রুহিরও গালে সশব্দে একটা চড় বসিয়ে দিল। রুহি কিছু বুঝে ওঠার আগেই সেই মানুষটা নিজে থেকেই গর্জন করে বলে উঠল, ছি রুহি, তুই এতটা নিচু করে হতে পারলি? তোকে আমি কিছুটা পাগলাটে বলেই জানতাম, তবে তুই যে এতটা লোভী মেয়ে তা কখনো কল্পনাও করতে পারিনি। একটা অচেনা অজানা ছেলের কাছ থেকে হেসে হেসে তার দেয়া চকলেট নিতে তোর একটুও বাধলো না? কি করে এতটা নির্লজ্জ হতে পারলি? হ্যাঁ, এই মানুষটা আর কেউ নয় বরং মাহি। মাহি মাঝে মাঝে এই পথ দিয়ে বাড়ি ফিরে আজও কোনো এক জরুরি কাজের জন্য এখানে আসতে হয়েছিল, তবে মিটিং ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিল সে। আর তাই রুহির কলেজের সামনে দিয়ে আসার সময় রুহিকে এভাবে একা একা রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে দেখে সে রুহিকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রুহির কাছেই যাচ্ছিল। তবে ঠিক তার আগ মুহূর্তে সেখানে গিয়ে উপস্থিত হয় লাবিবা, আর তারপরে এই ঘটনাটা ঘটল। বর্তমানে রুহি দু চোখ ভর্তি পানি নিয়ে গালে হাত দিয়ে মাহির দিকে তাকিয়ে আছে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল সেটাই বুঝতে পারছে না সে। আর মাহি কেনই বা তাকে এতগুলো কথা শোনাচ্ছে, কেনই বা এতটা রেগে গেছে সেটাও তার বুঝে আসছে না। সামান্য একটা চকলেট নেওয়ার জন্য এত রাগের কি হলো? আর লাবিব রুহির অপরিচিত নাকি পরিচিত সেটা না জেনেই মাহি কেন এমনটা বলছে? কি করে পারলো সে রুহিকে এতটা খারাপ ভাবতে? সামান্য একটু চোখের দেখাতেই সে রুহিকে কতটা নিচু মানসিকতার মানুষ বানিয়ে দিল। এই মুহূর্তে রুহির ঠিক কিরকম প্রতিক্রিয়া দেখানো উচিত সেটাই সে বুঝে উঠতে পারছে না। মাহি চড়টা এত জোরে মেরেছে যে এখনো রুহির মাথাটা ভোঁ করে ঘুরছে। এতক্ষণে চোখের কোণে আটকে থাকা পানি গড়িয়ে পড়লো গাল বেয়ে। বেশ শব্দ করে ভ্যাভা করে ঠোঁট উল্টে কেঁদে দিল রুহি। কাঁদতে কাঁদতে বেশ রাগ নিয়ে মাহিকে ধাক্কা মেরে বলে উঠল সে, আমি যার থেকে ইচ্ছা চকলেট নেব তাতে তোমার কি? আমাকে মারার কোনো রাইট নেই তোমার। আর ওই ছেলেটা আমার পরিচিত নাকি অপরিচিত সেটা কি তুমি জেনে বুঝে বসে আছো নাকি? ওইটা লাবিবা ভাইয়া ছিল, রোদ্দুর ভাইয়ের ছোটবেলার বন্ধু। আর হ্যাঁ, শুধু তাই নয়, আমার বিএফ হয় সে, আর আমি আমার বিএফ এর থেকে চকলেট নিব নাকি ফুল নিব সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এই নিয়ে তুমি বলার কে? আর আমি ঠিক কতটা নিচ নাকি লোভী সেটা কাউকে বলে বোঝাতে চাই না। আমি ভালো মেয়ে নাকি খারাপ সেটা কারো কাছে প্রমাণ করার প্রয়োজন বোধ করছি না। এদিকে রুহিকে এভাবে বলতে দেখে মাহি পুরো হা হয়ে গেছে। রুহিকে আগে কখনো এতটা রেগে কথা বলতে দেখিনি সে। একবার কাঁদতে শুরু করলে যে মেয়ের চোখের জলে নাকের জলে এক করে ফেলে ঠিকমতো কথা বলতে পারে না, আর সেই মেয়েটাই এতটা রেগে গেছে। এখনো বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কাঁদে যে মেয়ে সেই কিনা বিএফ পালে, এই কথাটা কিছুতে বিশ্বাস করতে পারছে না মাহি। মাহিরও অবাকের রেশ কাটিয়ে উঠার আগেই রুহি কাঁদতে কাঁদতে এলোমেলো পায়ে রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করলো। রুহি দ্বারা বলছি, রাস্তা দিয়ে দৌড়াতে নেই। রুহি স্টপ দেয়ার থামতে বলেছি তোকে। এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। রুহির পিছু ছুটতে ছুটতে মাহি রুহিকে থামতে বলছে, কিন্তু রুহি তার কোনো কথাই কেন তুলছে না। হিয়াদের বাড়ি থেকে ফেরার পর আজ প্রায় 7 দিন হতে চলল। রোদ্দুর ঠিক করেছে আজ প্রথম তার বাবার নতুন অফিসে যাবে। এতদিন ব্যস্ততার জন্য যেতে পারেনি। রিয়াদ ইসলাম চাইছেন যে রোদ্দুর তার অবসর সময়ে অফিসে এসে কিছুটা সময় কাটাকাটি করে তাকে কাজে কিছুটা হেল্পও করতে পারবে, পাশাপাশি অবসর সময়টুকু কাটাতে পারবে। রোদ্দুর তার বাবার কেবিনে ঢুকতেই দেখতে পেল সেখানে আগে থেকেই মাহবুব আলম উপস্থিত আছেন। কিছুটা অপ্রস্তুত হয়ে গেল সেই অসময়ে মাহবুব আলমকে তার বাবার কেবিনে বসে থাকতে দেখে। ওনার মুখোমুখি হয়ে আর কথা না বলে পারল না রোদ্দুর। সৌজন্যতার খাতিরে বলে উঠল সে, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? রোদ্দুরের স্থির কণ্ঠে বলা আপনি ডাক্তার ঠিক মাহবুব আলমের হৃদয় গিয়ে তীরের মতো বিঁধল। মনে পড়ে গেল সেই পুরনো দিনগুলোর কথা। রোদ্দুরের যখন 4 বছর বয়স তখন রোদ্দুর প্রথম হিয়াদের বাড়িতে যায়, তখন অবশ্য হিয়া কেবল 6 মাস বয়সী একটা বাচ্চা। রোদ্দুর বাড়িতে গিয়ে প্রথমে হিয়াকে কোলে নেওয়ার জন্য বায়না শুরু করে। এমনকি কোলে নিয়ে আর কাউকে দিতে চায় না। পরে মাহবুব আলম রোদ্দুরকে বলে, রোদ্দুর বাবা তুমি আমার কোলে আসো তো, চলো আমরা আজ সারাদিন একসাথে খেলবো, ঘুরবো আর অনেক মজা করব। সেদিন মাহবুব আলম রোদ্দুরকে নিয়ে সারাদিন অনেক মজা করেছেন। রোদ্দুরও তার জন্য পাগল ছিল। আবার রোদ্দুর যখন ছোটবেলায় কখনো অসুস্থ হয়ে যেত তখন মাহবুব আলম যত ব্যস্ততার মধ্যেই থাকতো না কেন এক ছুটে রোদ্দুরের কাছে চলে যেত। এই
এই তো রোদ্দুর যখন যখন প্রথম কলেজে ভর্তি হতে যায় সেদিন ও মাহবুব আলম তাকে সাথে করে নিয়ে যায়। আঙ্কেল তুমি না গেলে কিন্তু আমি কিছুতে যাব না বলে দিলাম। প্রথম দিন কলেজে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব, ব্যাস, আর কোনো কথা আমি শুনতে চাই না। আরে রোদ্দুর বাবা, আজকে না হয় তোমার বাবার সাথে যাও, আমি না হয় অন্য কোনোদিন যাব। আজকে একটু ব্যস্ত আছি, কাজের চাপ অনেক বেশি। অমনি শুরু হয়ে গেল রোদ্দুরের ইমোশনাল ব্ল্যাকমেইল। ভালো ভালো, আমার কথা কেন রাখবে, আমি তো আর তোমার কেউ নই। মাহি ভাইয়া আর হিয়া পাখি তো তোমার সবার, আমি তো বানের জলে ভেসে এসেছি, তাই না? রোদ্দুরের অভিমান করে বলা কথাগুলো শুনে মাহবুব আলম হেসে ফেললেন। আর না করতে পারলেন না। বর্তমানে মাহবুব আলম ধিমে কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাদের সবার দোয়ায় আরো বেশি করে ভালো আছি। কথাটা বলে জোরপূর্বক হাসল রোদ্দুর। তারপর দুজনের মাঝে নেমে এলো একরাশ নীরবতা। দুজনই মাথা নিচু করে দুদিকে মুখ করে বসে আছে, তবে কারো মুখে কোনো কথা নেই। এক অদৃশ্য অভিমানের দেয়াল তাদের মাঝে নিজের কর্তৃত্ব বিস্তার করে চলেছে। মনের মাঝে হাজারো তুফান চললেও সেই অভিমানের দেয়ালটাকে কিছুতেই সরাতে পারছে না তারা। এদিকে কেবিনের বাইরে দাঁড়িয়ে উকিঝুঁকি মেরে এতক্ষণ দুজনকে ফলো করছিলেন রিয়াদ ইসলাম। মূলত তিনি ইচ্ছে করেই আজকের দিনটাতেই মাহবুব আলম আর রোদ্দুর দুজনকে একসাথে তার অফিসে আসতে বলেছিলেন, যেন দুজন দুজনের মুখোমুখি হয়। দুজনের মান অভিমানের যেন অবসান ঘটে, আর সেই সুযোগটা করে দেবার জন্যই তিনি আগেভাগে তার কেবিনের বাইরে এসে দাঁড়িয়ে আছেন। আজ প্রায় 10 দিন হতে চলল, এখনো হিয়া রোদ্দুরের সাথে কোনো কথা বলেনি। আর সেদিন রাতে ছাদ থেকে চলে আসার পর রোদ্দুরের মুখোমুখিও হয়নি সে। রোদ্দুর রাও বাড়িতে থেকে চলে আসার সময়টাতেও হিয়া রোদ্দুরের সামনে যায়নি, আর কোনোরকম যোগাযোগ করার সুযোগ দেয়নি সে রোদ্দুরকে। এমনকি রোদ্দুরের ফোন নাম্বারটাও ব্লক লিস্টে ফেলে রেখেছে। এদিকে রোদ্দুরের হিয়ার এমন ইগনোর করাতে নাজেহাল অবস্থা তৈরি হয়েছে। কোনো কাজেই সে মন বসাতে পারছে না। চরম অস্থিরতার মধ্যে পার করছে দিনগুলো। হিয়ার অবহেলা করার আর 10 দিন পূরণ হতে দেখে রোদ্দুরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল যেন। না, এভাবে আর চলতে দেয়া যাবে না। কিছু একটা আমাকে করতেই হবে। এবারের মিশন হবে কিডন্যাপ। হিয়া পাখি, আমি আসছি। কথাটা বলে নিজের মনেই বাঁকা হাসল রোদ্দুর। কলেজ থেকে বাড়ি ফেরার পথে আজকে আর রিকশা নেয়নি। আজকে হেঁটে হেঁটেই বাড়ি ফিরবো বলে ঠিক করেছি। তবে কিছুক্ষণ হাঁটার পর একটা নিরিবিলি রাস্তায় এসে পড়তেই মনে হলো কেউ একজন আমার পিছু পিছু আসছে, কিন্তু আমি পিছনে ঘুরে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। হয়তো মনের ভুল, এমনটা ভেবে আবারও পা চালাতে লাগলাম। কিছু দূর আসতে আবারও মনে হলে কেউ একজন আমার খুব কাছাকাছি হাঁটছে। এবার আর মনের ভুল বলে মনে হচ্ছে না। কিছুটা ভয় পেতে শুরু করলাম এবার। পিছনে তাকানোর সাহসও পাচ্ছি না। তবুও অনেক কষ্টে মনে সাহস জুগিয়ে একবার পিছনে তাকাতে যাব, তার আগেই পিছন থেকে কেউ একজন কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দিল। চিৎকার করার আগেই মুখো কাপড় দিয়ে বেঁধে দিল। হাত পা ছোড়াছুড়ি করছি সেই অজ্ঞাত লোকটার থেকে নিজেকে ছাড়ানোর জন্য, তবে বিশেষ কোনো লাভ হলো না, কারণ এতে করে নিজের বিপদ আরো নিজেই বাড়ালাম। কেননা আমাকে অমন হাত পা ছুটতে দেখে এবার লোকটা আমার হাত ও দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিয়ে কোলে তুলে নিল। এদিকে আমি কিছু বলতেও পারছি না, আর না কিছু করতে পারছি। হিয়াকে কিডন্যাপ করতে পেরে রোদ্দুরের মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। হিয়াকে গাড়ির ভিতরে বসিয়ে দিয়ে হিয়ার চোখের বাঁধন এবার খুলে দিল রোদ্দুর। হিয়ার দিকে তাকিয়ে একটা ডেভিল মার্কা হাসি দিচ্ছে। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছি না আমি। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি, কারণ আর কেউ নয়, স্বয়ং রোদ্দুর নিজেই আমাকে কিডন্যাপ করেছে। রোদ্দুরকে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে ঝুঁকে আসতে দেখে আমার চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। অলরেডি ভয়ে চোখ মুখ খিচে নিয়েছি। কিছুক্ষণ পর রোদ্দুরের হাসির শব্দ কানে আসতেই চোখ মেলে তাকালাম আমি। আমাকে চোখ পিট পিট করে তাকাতে দেখে তাই হাসিটা যেন আরো চওড়া হলো। কিছুটা দুষ্ট হেসে সে আমার দিকে তাকিয়ে বলে উঠল, ছি হিয়া পাখি, তোমার মাইন্ড এতটা ডার্টি আগে জানতাম না। কথাটা বলে আবারও ঠোঁট চেপে হাসতে লাগলো রোদ্দুর। রোদ্দুরের এমন কথা শুনে নিজের উপরে রাগ করবো নাকি ওই বদের হাড্ডি রোদ্দুরের উপরেই রাগ করবো, আম অলসো কনফিউজড।
আসলে রোদ্দুর আমার সিট বেল্টটা বেঁধে দেওয়ার জন্যই তখন ঢুকেছিল, কারণ আমার চোখের বাঁধনটা খুলে দিলেও এখনো আমার হাত আর মুখ বেঁধে রেখে দিয়েছে বজ্জাতটা। আমি কিছু বলতে না পেরে বিস্ফোরিত নয়নে রোদ্দুরের দিকে তাকালাম, তবে এতে তার তেমন কোনো হেলদোল দেখতে পেলাম না। আমার চাহনিকে উপেক্ষা করে এবার সে গাড়ি স্টার্ট করে মনোনিবেশ করলো। এদিকে আগে আমার গাড়ি রি করছে, ইচ্ছে করছে ধাক্কা মেরে ফেলে দিই বজ্জাতটাকে, নয়তো বাস দিয়ে মাথাটা দিয়ে ফাটিয়ে। রাস্তা দিয়ে কান্না করতে করতে হেঁটে বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল রুহির। কান্না এখনো অফ হয়নি তার। কান্নার সাথে রাগটাও ফিরেছে। কিছুক্ষণ পর পর ফোঁস ফোঁস করে শ্বাস নিচ্ছে সে। তখন মাহি পিছন থেকে হাজার ডাকলেও রুহি তার কথায় সাড়া দেয়নি। এখন বাড়ি ফিরে রাগটা কি করে সামলাবে সে সেটাই খুঁজে পাচ্ছে না। বর্তমানে রুহি লাবিবের দেয়া চকলেটটা খাচ্ছে আর রাগে ফোঁস করছে। শয়তান মাহিকে যদি আমি উচিত শিক্ষা না দিয়েছি তাইলে আমার নাম রুহি না। বেশ করেছি, চকলেট নিয়েছি, আরো নেব। দেখি তুই কি করিস। শয়তান ছেলে আমার গাড়িটা মেরে একেবারে কাল বানিয়ে দিয়েছে। এর প্রতিশোধ যদি না নিছি রে, দেখ আমি কি করি। এরপর রুহি এক ছুটে রোদ্দুরের রুমে চলে গেল। সেখানে গিয়ে রোদ্দুরের সব বন্ধুদের ফোন নাম্বার খুঁজতে লাগলো আর এক সময় পেয়েও গেল। লাবিবের নাম্বারটা নিজের ফোনে সেভ করে নিল। এরপর মনে মনে শয়তানি হাসি এসে বলে উঠল, আবাই গামারা। লাবিবের নাম্বারে একটা টেক্সট করলো রুহি। আসসালামু আলাইকুম লাবিব ভাইয়া, কেমন আছেন? আমি রুহি। সঙ্গে সঙ্গে রিপ্লাই আসলো, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? লাবিব তো মহা খুশি রুহির টেক্সট পেয়ে। হয়তো সে ফোনের কাছেই ছিল, তাই আর বিলম্ব না করে সঙ্গে সঙ্গে রুহির টেক্সটের রিপ্লাই করেছে। লাবিবের রিপ্লাই পেয়ে রুহি মনে মনে ভাবতে লাগলো, নেহাতই শয়তান মাহিকে শায়েস্তা করতে হবে, নয়তো লাবিব ভাইয়ের সাথে কখনোই কথা বলতাম না। ডিস্টার্ব একটা। রুহির আর কোনো টেক্সট না পেয়ে লাবিব এবার রুহিকে ফোন করলো। আর কোনো উপায় না পেয়ে রুহিও বাধ্য হয়ে ফোনটা রিসিভ করলো। তারপর লাবিবের সাথে আজগুবি কিছু পেঁচাল পারলো অনিচ্ছা সত্ত্বেও। কথা বলার এক পর্যায়ে লাবিব রুহিকে রেস্টুরেন্টে দেখা করার জন্য বলতেই রুহি রাজি হয়ে গেল। এত সহজে রুহিকে রাজি হতে দেখে লাবিব বেশ অনেকটাই অবাক হলো, কারণ যে মেয়েটা তাকে দেখলেই সবসময় কোনো না কোনো অজুহাত দেখিয়ে এড়িয়ে চলতো, আর সেই মেয়েটা কিনা তাকে নিজে থেকে মেসেজ করেছে। শুধু তাই নয়, এত সহজেই বলতে না বলতেই রেস্টুরেন্টে দেখা করতে রাজি হয়ে গেলে যে কিনা কাল অব্দি লাবিবকে এড়িয়ে গেছিল। রুহির ব্যবহারে কিছুটা খটকা লাগলেও সেটাকে এই মুহূর্তে খুব একটা পাত্তা দিল না লাবিবা। রুহি তার সাথে এতটা ফ্রি হতে পেরেছে এটা ভেবেই তার মনে এক প্রশান্তিময় ভালো লাগা কাজ করছে। অন্যদিকে মাহি বিছানায় শুয়ে অনেকক্ষণ হলো এপাশ ওপাশ করে যাচ্ছে, তবে কিছুতেই ঘুম আসছে না তার। আজ ক্লান্ত থাকায় সন্ধ্যাবেলায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার শুধু রুহির বলা তখনকার কথাগুলোই মনে পড়ছে। লাবিব রুহির বয়ফ্রেন্ড, এটা কিছুতেই মানতে পারছে না মাহি। যতবার রুহির বলা ওই কথাটা কানে বাজছে, বুকের ভেতর একরকম চিনচিনে ব্যথা অনুভব করছে মাহি। কিন্তু কেন তার খারাপ লাগছে সেটা তার অজানা। মাহি ঠিক করেছে সে রুহিকে সরি বলবে, তখন ওভাবে না বুঝে থাপ্পড়টা মারার জন্য। মাহি এসব ভাবছিল, হঠাৎ করে বাইরে থেকে চেঁচামেচির শব্দ কানে আসতেই ভীষণ অবাক হলো সে। মাহির রুমের দরজায় কড়া নাড়তে নাড়তে রেবেকা বানু বলে উঠলেন, মাহি দরজা খোল তাড়াতাড়ি। রাত 8টা বাজতে চললো, অথচ হিয়া এখনো বাড়ি ফিরল না। আমার মেয়েটা তো কখনো এত রাত করে না বাড়ি ফিরতে। কোনো বিপদ হলো না তো? রেবেকা বানু অস্থির কণ্ঠে কথাগুলো বলে উঠলেন। মাহি তার আম্মুর কাছে গিয়ে তাকে শান্ত হতে বললেন। এদিকে মাহবুব আলম ও এই সময় বাসায় থাকেন না। নিজের মাকে এভাবে অস্থির হতে দেখে তার সাথে হিয়ার জন্য চিন্তা হচ্ছে, সব মিলিয়ে এক চরম উত্তেজনার মধ্যে পড়ে গেল মাহি। হিয়াকে খুঁজতে যাবে নাকি নিজের মাকে সামলাবে বুঝে উঠতে পারছে না সে। রোদ্দুর এক মনে ড্রাইভ করে চলেছে। চারিপাশে অন্ধকারে ছেয়ে গেছে অনেকক্ষণ আগেই, মনে হয় বেশ অনেকটা রাত হয়ে এলো। বজ্জাতটা এখনো আমার মুখ বেঁধে রেখে দিয়েছে, তাই পা দিয়ে দিলাম এক পাড়া রোদ্দুরের পায়ে। আরে কি করছো কি? অ্যাক্সিডেন্ট করবো তো। এভাবে পাড়া দিচ্ছ কেন? গাড়ি ব্রেক করতে করতে কথাটা বলে উঠল রোদ্দুর।
রোদ্দুরের কথায় তার দিকে এবার ভয়ানক দৃষ্টি নিক্ষেপ করলাম আমি। আরে হিয়া পাখি, এভাবে তাকিও না, আমার ভয় লাগে। আমার মতো একটা বাচ্চা ছেলেকে তুমি এইভাবে চোখ রাঙাচ্ছ। কিছুটা ভয় পাবার অভিনয় করে ইনোসেন্ট ফেস বানিয়ে কথাটা বলে উঠল রোদ্দুর। রোদ্দুরের কথায় আমার রাগ আর বিরক্তির মাত্রাটা আরো এক ধাপ বেড়ে গেল। এবার রোদ্দুর আমার মুখের বাঁধন খুলে দিয়ে বলল, হিয়া পাখি, চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে। তবে তার আগে তোমাকে আমার অনেক কথা বলার আছে। আর তোমাকে সেগুলো শুনতেই হবে, আজ আর তুমি পালাতে পারবে না আমার না বলা কথাগুলো না শুনেই। যেন পালাতে না পারো তার জন্যই তো এভাবে কিডন্যাপ করতে হলো তোমায়। কথাটা বলে গাড়ির সিটে গায়ে দিল রোদ্দুর। আমি একবার গাড়ির জানালা দিয়ে উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম যে আসলে আমরা কোথায় এসেছি। তবে চারপাশে অন্ধকার থাকায় কিছুই বুঝতে পারলাম না। এবার আমি মুখ খুললাম, দৃঢ় কণ্ঠে বলে উঠলাম, কেন এনেছিলাম এভাবে? আমাকে এভাবে কিডন্যাপ করার মানে কি? বিয়ে? কি বিয়ে মানে কি? বিয়ে মানে আজই আমাদের বিয়ে হবে আর আমরা এখন কাজে অফিসের সামনে আছি। তবে তার আগে আমার অনেক কথা বলার আছে তোমায়। রোদ্দুরের কথায় আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকালাম। আমাকে তার দিকে তাকাতে দেখে এবার রোদ্দুর বলতে শুরু করলো, হিয়া পাখি, তোমার কি সুমি ফুপ্পির কথা মনে পড়ে না? সুমি ফুপ্পির কথা মনে পড়তেই বুকের মাঝে ধক করে উঠল আমার। আজ কতগুলো বছর সুমি ফুপ্পিকে দেখি না। চোখের কোণে জল জমে গেল সেসব দিনগুলোর কথা ভাবতেই। রোদ্দুর আবারও বলতে শুরু করলো, জানো হিয়া পাখি, সুমি ফুপ্পি আলিফ আঙ্কেলকে ভীষণ ভালোবাসতো। আলিফ আঙ্কেল ও সুমি ফুপ্পিকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। তবে দোষ সেটা নয়, দোষটা হচ্ছে আলিফ আঙ্কেল একজন গরিব ঘরের ছেলে ছিল। আর সেটাই জেনেছিল তার সবচেয়ে বড় অন্যায়। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলল রোদ্দুর। আমি এখনো আগ্রহ নিয়ে পুরো কথাটা শোনার অপেক্ষায় রোদ্দুরের দিকে উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি। আর আমার কি দোষ ছিল জানো হিয়া পাখি? আমি দুজনের ভালোবাসাকে পবিত্র বন্ধনে আবদ্ধ হতে সাহায্য করেছিলাম, আর তাই আমি আজ মাহবুব আলম আঙ্কেলের কাছে এতটা অপ্রিয়। হ্যাঁ, আমি সেদিন সুমি ফুপ্পিকে বাড়ি থেকে পালাতে সাহায্য করেছিলাম। মাহবুব আঙ্কেল কোনোভাবেই আলিফ আঙ্কেল আর সুমি ফুপ্পির সম্পর্ককে মনে নিতে পারছিলেন না। তার ধারণা এসব গরিব ঘরের ছেলেরা টাকার লোভে ভালোবাসার অভিনয় করে। সত্যিকারের ভালোবাসতে জানে না এরা। ফ্ল্যাশব্যাক। সুমি আর আলিফ দুজন দুজনকে ভীষণ ভালোবাসতো। আর সুমি তার বড় ভাই মানে মাহবুব আলমকে নিজে থেকে এই সম্পর্কের কথা জানায়, কিন্তু উনি এই সম্পর্কটা মানতে রাজি হয় না। কারণ উনার ধারণা তার বোন কোনো গরিব ঘরের ছেলেকে বিয়ে করে কখনো সুখী হবে না। আজ হয়তো আবেগের বশে পাগলামি করছে, তবে যখন বিয়ের পর তাদের মধ্যে দরিদ্রতা নেমে আসবে সংসারে, তখন এই মিথ্যা আবেগগুলো বাস্তবতার কাছে হেরে যাবে। তবে বিয়েটা হয়ে গেলে তখন আর কিছুই করার থাকবে না। তাই মাহবুব আলম সেদিন কঠোর ব্যবহার করেছিলেন। জোর করেই অন্য কোথাও সুমির বিয়ে ঠিক করেন। আর এসব কিছু জানতে পেরে রোদ্দুর চুপ করে থাকতে পারেনি। সে প্রতিবাদ জানিয়েছিল। মাহবুব আলমকে অনেক বোঝানোর চেষ্টা করে যে ওরা দুজন দুজনকে সত্যিকারের ভালোবাসে। আলিফ গরিব হতে পারে, তবে তার কাছে সুমির জন্য ভালোবাসার কখনো অভাব হবে না। সেখানে অফুরন্ত ভালোবাসা রয়েছে। সেদিন প্রথম রোদ্দুর মাহবুব আলমের কথার বিপরীতে কাজ করেছিল। রোদ্দুর জীবনের প্রথম ওনার বিপক্ষে গেছিল, কারণ কোনোভাবেই মাহবুব আলম বুঝতে চাইছিলেন না রোদ্দুরের কোনো কথাই। তাই রোদ্দুর বাধ্য হয় সুমি আর আলিফকে পালিয়ে গিয়ে বিয়ে করতে সাহায্য করতে। যদিও আলিফ এভাবে বড়দের বিরুদ্ধে গিয়ে পালিয়ে যেতে নারাজ ছিল, তবে এছাড়া আর কোনো উপায় ছিল না। নয়তো সে সুমিকে সারা জীবনের জন্য হারাতো। তাই রোদ্দুরের কথা মানতে বাধ্য হয় নিজের ভালোবাসাকে সারাটা জীবনের জন্য নিজের করে পেতে। পরে বিয়ের পর যখন রোদ্দুর নিজ দায়িত্বে সুমি আর আলিফ মানে নবদম্পতি নিয়ে মাহবুব আলমের সামনে গিয়ে দাঁড়ায়, সেদিন প্রথম মাহবুব আলম রোদ্দুরের গায়ে হাত তোলে। সর্বশক্তি দিয়ে রোদ্দুরের গালে একটা চড় বসিয়ে দেয়। আর সেদিন থেকেই দুজনের মাঝে সমস্ত মান অভিমান আর দূরত্বের সৃষ্টি হয়। আর সেই দিন রোদ্দুর রাগ করে ও বাড়ি থেকে বেরিয়ে আসে, আর 7 বছর ও বাড়িতে পা রাখেনি। তার সাথে হিয়ার সাথে ও আর কোনো যোগাযোগ রাখেনি। তবে সুমি আর আলিফের সাথে ঠিকই যোগাযোগ রাখতো, বলতে গেলে ওদেরকে অনেক সাহায্য করেছে রোদ্দুর। রোদ্দুরের সহযোগিতায় আজ আলিফ আর সুমি দুজনেই খুব ভালো আছে। কোনো দরিদ্রতাও তাদের ভালোবাসাকে হার মানাতে পারে না।
তার জন্য ওরা দুজনেই রোদ্দুরের কাছে কৃতজ্ঞ। বর্তমানে সবটা শোনার পর হিয়ার কি বলা উচিত বুঝতে পারছে না সে। যেন বাঁকারা হয়ে গেছে সে। কিছুক্ষণ দুজনের মাঝেই নীরবতা বিরাজ করল। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে রোদ্দুর বলে উঠল, হিয়া পাখি, এবার চলো, বিয়েটা সেরে ফেলি। কথাটা বলে রোদ্দুর আমাকে গাড়ি থেকে নামিয়ে হাত ধরে টেনে নিয়ে যেতে শুরু করলো। আমি এই বিয়ে করতে চাই কিনা সেটা জিজ্ঞেস করার যেন কোনো প্রয়োজন বোধই করছে না সে। উনার এমন কাজে ভীষণ রাগ লাগছে আমার। আমি এবার দাঁড়িয়ে গেলাম। আরে হিয়া পাখি, কি হলো, চলো। অনেক রাত হয়ে গেছে এমনি। এতক্ষণে বিয়েটা করে ফেললে আরো ভালো হতো। সে যাই হলেন, এক মুহূর্ত দেরি করা যাবে না। আজব তো, আমি কি একবারও বলেছি যে আমি আপনাকে বিয়ে করতে চাই? আরে আমি কি শুনতে চেয়েছি নাকি যে বলবে? আমি শুধু বলেছি, শুধু তোমাকে এটুকু জানিয়ে দিয়েছি যে আজকে আমাদের বিয়ে হবে, আর সেটা এক্ষুনি। রোদ্দুরের কথায় চমকে তাকালাম, যেন বিয়ে নয় বরং বর্ষার কোনো থ্রেট শোনালো আমায়। আমার ভাবনায় ছেদ পড়লো আমার হাতে রোদ্দুরের হাতে টান পড়তেই। আমাকে আবারও হাত ধরে টেনে নিয়ে যেতে শুরু করলো সে। আর আমি অবাক চোখে তাকে দেখে চলেছি। আজ আর কোনো নিস্তার নেই এই পাগলটার হাত থেকে। কারণ রোদ্দুর একবার যখন ঠিক করেছে যে আজ বিয়ে হবে, তখন সে সেটা করেই ছাড়বে। ওদিকে মাহবুব আলমকে ইতোমধ্যে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে যে হিয়া এখনো বাসায় ফেরেনি। রিয়েল ইসলামকেও খবর দেওয়া হয়েছে। সবাই ভীষণ চিন্তিত, কেননা রাত 9:30 বাজতে চললো, এখনো হিয়ার কোনো খোঁজ নেই। মাহি, মাহবুব আলম, রিয়েল ইসলাম সবাই মিলে হিয়াকে খুঁজতে বের হয়েছে। রেহনুমা আর রুহি হিয়াদের বাসায় এসেছে, কেননা রেবেকা বানু তার মেয়ের জন্য ভীষণ ভেঙে পড়েছেন, তাকে সামলাতে হচ্ছে। কান্নাকাটি করছেন, হিয়ার কোনো বিপদ হলো কিনা সেই চিন্তায়। তবে এত কিছুর মাঝে কারো মাথাতে আসেনি যে হিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ একবারও রোদ্দুর আসলো না হিয়াকে খুঁজতে। এত চিন্তার মাঝে কেউ খেয়ালই করেনি যে শুধু হিয়া নয়, রোদ্দুরও নিখোঁজ। আজ এতগুলো বছর পর চোখের সামনে এভাবে সুমি ফুপ্পিকে দেখতে পাবো কল্পনাতেও ভাবিনি। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছি না। চোখ বন্ধ করতেও ভয় হচ্ছে। চোখ বুঝলেই হয়তো সবটা স্বপ্ন বলে চোখের সামনে থেকে হারিয়ে যাবে সেই ভয়। আমাকে দেখে সুমি ফুপ্পি দৌড়ে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল, ঠিক আগে যেমনটা করত। আমি দুদিনের জন্য হলেও বাড়ি থেকে দূরে কোথাও গেলে, বাড়ি ফেরার পর সুমি ফুপ্পি যেখানেই থাকুক না কেন, আমার আসার খবর পেলে দৌড়ে এসে এভাবেই জড়িয়ে ধরত। বি রো, আমারও ঠিক এমন একটাই ফুপি আছে। হিয়া আর সুমি দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। আর তাদের পাশে দাঁড়িয়ে আছে রোদ্দুর। আলিফ তাদের দুজনকে মুগ্ধ নয়নে দেখছে। এতগুলো বছর পর নিজের একমাত্র প্রিয় ভাতিজিকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছে সুমি। হিয়ার ক্ষেত্রেও হয়েছে ঠিক সেরকমভাবে, প্রিয় ফুপিকে এতদিন পর এভাবে কাছে পাবে তা যেন তার কল্পনাতে ছিল। এখন হিয়ার কাছে মনে হচ্ছে এই বিয়েটা হয়ে বরং ভালোই হয়েছে, সে তো তার সুমি ফুপ্পিকে ফিরে পেলে যেতে পারে। এতক্ষণ রোদ্দুরের উপরে এক প্রকার চাপা রাগ কাজ করলেও এখন রোদ্দুর তার ধন্যবাদ জানাতে মন চাইছে। আচ্ছা, এখন তাহলে হিয়া পাখি, তোমার সব, আর আমি তো এখন বড় হয়ে গেছি। আমাকে তো কেউ চোখেই দেখছে না। সুমি আর হিয়ার কান্না থামানোর জন্য পরিস্থিতি স্বাভাবিক করতে কথাটা বলে উঠল রোদ্দুর। রোদ্দুরের কথা শুনে সুমি হেসে ফেলল। তা বিয়ের দাওয়াতটা পেলাম না তো। দাওয়াত কই? আগে ট্রিট দেও, বিয়ে করলে বাকি কথা পরে শুনবো। সুমি সুমি ফুপ্পির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তার মানে এটা রোদ্দুরের সাজানো একটা পরিকল্পনা ছিল, আর তাতে সুমি ফুপ্পি আর আলিফ আঙ্কেলও ছিল। তারা সবটাই জানতো। তখন গাড়ি থেকে নেমেই রোদ্দুর হিয়াকে টেনে কাজী অফিসে নিয়ে যায়। হিয়াকে কাজী সাহেব কবুল বলতে বললে হিয়া যখন চুপ করেছিল, তখন রোদ্দুরের এই ভয়ঙ্কর বাণী শুনে হিয়া তড়িঘড়ি করে কবুল বলে দেয়। তখন রোদ্দুর বেশি কিছু নয়, হিয়ার কানে কানে ফিসফিস করে বলেছিল, হিয়া পাখি, তুমি কি বিয়ের পরের কাজটা আগেই করতে চাও? ভেবেছিলাম আজকে শ্বশুর বাড়ি যাব, তবে মনে হচ্ছে তা আর হলো না। রোদ্দুরের কথা শুনে হিয়ার চোখ অটোমেটিক বড় বড় হয়ে গেল। রোদ্দুরের এমন লুচু মার্কা কথায় হিয়া ভীষণ ঘাবড়ে গেল। তাই তড়িঘড়ি করে কবুল বলে দিল সে। ব্যাস, রোদ্দুর আর হিয়ার বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। বর্তমানে হিয়া আর রোদ্দুর আজকে সুমির বাড়িতেই থাকবে। আলিফ এখন একজন বিশিষ্ট বিজনেসম্যান।
অনেক পরিশ্রমে নিজের ব্যবসাকে দাঁড় করিয়েছে। এতে রোদ্দুরের ভূমিকাও ছিল যথেষ্ট। আলিফ নিজের পরিশ্রম ও সফলতা এবং মহান আল্লাহ তাআলার রহমতে নিজের জন্য একটা অ্যাপার্টমেন্ট তৈরি করেছে। কেউ দেখলে বলতেই পারবে না যে আলিফ একসময় গরিব ঘরের ছেলে ছিল। আলিফ আর সুমির 5 বছরের একটা ছেলেও আছে, নাম আরহাম। ভীষণ মিষ্টি দেখতে হয়েছে। এই কিছু মুহূর্তের মধ্যেই রোদ্দুর আর হিয়ার সাথে ভীষণ ভাব জমেছে তার। বিশেষ করে রোদ্দুরের সাথে। রাত 10টা বাজতে চলল, ওদিকে বাড়ির সবার অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে এখন পর্যন্ত হিয়ার কোনো খোঁজ না পাওয়ায়। হিয়ার ফোনটা ও রোদ্দুর অফ করে নিজের কাছে রেখে দিয়েছে। তবে এবার আরেকটা নতুন চমক দেবার জন্য রোদ্দুর নিজের ফোনটা অন করে মাহবুব আলমকে ফোন দিল। মাহবুব আলম হুট করে রোদ্দুরের ফোন আসাতে ভীষণ অবাক হলো। সে ভাবলো রোদ্দুর হয়তো হিয়ার কোনো খোঁজ পেয়েছে তাই তাকে ফোন দিয়েছে। তবে কাহিনী তো পুরো উল্টো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বু। চিন্তা করবেন না, হিয়া পাখি আমার কাছেই আছে। রোদ্দুরের শ্বশুর আব্বু ডাক শুনে মাহবুব আলমের রফা হয়ে গেল। মনে মনে ভাবছে সে, কি বলছে কি ছেলেটা, হিয়াকে খুঁজে না পেয়ে পাগল টাগল হয়ে গেল নাকি। আর রোদ্দুরের এই কথার সুরটাও ঠিক আগের মতো লাগছে যখন রোদ্দুর মাহবুবুর আলমের সাথে একদম ফ্রি ছিল তখন। মাহবুব আলম এবার বলে উঠল, কি সব বলছো তুমি? হিয়া তোমার কাছে মানে কি, আর তুমি আমাকে শ্বশুর আব্বুই বা কেন ডাকছো? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলবে? আরে শ্বশুর আব্বু একটু রিল্যাক্স করুন, এত টেনশন নেবার মতো কিছুই হয়নি। আর হ্যাঁ, আজকে আমি আর হিয়া পাখি বিয়ে করে নিয়েছি। হিয়া পাখি এখন আমার সাথেই আছে। চিন্তা করবেন না, নিজের হাজবেন্ডের সাথে খুব সেফলি আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, একেবারে হানিমুন সেরে তারপর ফিরছি আমরা, তার আগে আর নয়। কথাগুলো বলেই মাহবুব আলমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিল রোদ্দুর। রোদ্দুরের এমন লাগাম ছাড়া কথা শুনে রাগে ফেটে পড়লেন মাহবুব আলম। তার সাথে হিয়ার উপরেও তার ভীষণ রাগ হতে শুরু করেছে। কি করে পারল হিয়া এতগুলো মানুষকে চিন্তায় ফেলে এভাবে রোদ্দুরের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করতে? মাহবুব আলম মনে মনে ঠিক করে নিয়েছিলেন যে আর কিছুদিনের মধ্যেই তিনি রোদ্দুর আর হিয়ার বিয়ে নিয়ে রিয়াদ ইসলামের সাথে কথা বলবেন। এমনকি রোদ্দুরের সাথেও সব মান অভিমান মিটিয়ে তাকে বুকে টেনে নিবেন, কিন্তু তার আগেই যে এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলবে দুজন মিলে তা কল্পনাও করতে পারেননি তিনি। সবটা শোনার পর সবাই কিছুটা দুশ্চিন্তা মুক্ত হলেন ঠিকই, তবে মাহবুব আলমের নতুন করে হিয়ার উপরে গভীর এক অভিমান জমতে শুরু করলো। নিজের মেয়ের উপর তার যথেষ্ট ভরসা ছিল, তবে হিয়া সেটা এক নিমিষেই শেষ করে ফেললো, আর এটা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। তবে রোদ্দুর আর হিয়ার বিয়ের কথা শুনে রিয়াদ ইসলাম বেশ খুশি হয়েছেন। বলতে গেলে দুই পরিবারের সবাই খুশি হয়েছে এতে, শুধুমাত্র মাহবুব আলম বাদে। দাদি আপ্পিও বেশ খুশি হয়েছেন এতে। তবে নিজের ছেলেকে রেগে যেতে দেখে কিছুটা ভয় পাচ্ছেন তিনি। মনে মনে ভাবছে সে, একই ঘটনা যেন বারবার না ঘটে। 7 বছর আগে যে মান অভিমানগুলো শুরু হয়েছিল এই বিয়েটার মাধ্যমে সেটার সমাপ্তি যেন ঘটে। আর রোদ্দুর যে এবারও তার হিয়া পাখিকে কাঁদিয়ে অভিমান করে দূরে সরে যায়নি, এতে দাদি আপ্পি ভীষণ খুশি হয়েছে। রোদ্দুর যে বিয়ে নামক পবিত্র বন্ধনে তার হিয়া পাখিকে নিজের সাথে জুড়ে নিয়েছে সারা জীবনের জন্য, এটাই সবচেয়ে বড় কথা। সুমি ফুপ্পি আমাকে খুব সুন্দর একটা গোলাপি রঙের বেনারসি শাড়ি পরিয়ে দিয়েছে আর খুব সুন্দর করে লাল গোলাপ দিয়ে সাজিয়ে দিয়েছে আমায়। আমি হাজার বারণ করলেও ও আমার কোনো কথা শুনতেছে না আজ। আমার কেন জানি রোদ্দুরের সামনে যেতে ভীষণ লজ্জা লাগছে। সুমি ফুপ্পি আমাকে জোর করে রুমে বসিয়ে দিয়ে আসলো। সারা রুমে চোখ বুলিয়ে চোখ ধাঁধিয়ে গেল যেন। আলিফ আঙ্কেল খুব সুন্দর করে পুরো রুমটা রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে সাজিয়েছে। পুরো রুম ফুলের মিষ্টি সুবাসে ভরে উঠেছে। ঠিক আমার মনের মতো করেই সবটা সাজিয়েছে, তবে এইসব কিছুর জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না এখন। তবে যখন বিয়েটা হয়ে গেছে তখন তো মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তবে এত সহজে রোদ্দুরকে ছাড় দেব না আমি। তবে এত কিছু নয় যে আব্বুর কথা ভেবে ভয় লাগছে। সে তো এমনিতেই রোদ্দুরের উপর রেগেছিল, এত সব কিছুর পরে রোদ্দুরের উপরে ঠিক কি পরিমাণ যে রেগে আছে কে জানে। হুট করে রুমের দরজা খোলার আওয়াজে আমার ভাবনায় ছেদ পড়ল। চোখ তুলে দেখি রোদ্দুর ও একটা পিঙ্ক কালারের পাঞ্জাবি পরে রুমে প্রবেশ করছে। রোদ্দুরকে আসতে দেখি আমার মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। রোদ্দুরের মুখে এক মিষ্টি হাসি লেগে আছে যা আমাকে বারংবার মুগ্ধ করে।
এত লজ্জা লাগছে তবুও বেহায়া চোখ দুটো সেই মিষ্টি হাসি দেখার জন্য বারবার তাকাচ্ছে তার দিকে নিজের অজান্তেই। আমাকে বারবার ওভাবে তাকাতে দেখে রোদ্দুর পর মুখের হাসিটা আরো চওড়া হলো। প্রতিবারের মতো আমাকে লজ্জায় ফেলার জন্য সে বলে উঠল, হিয়া পাখি, এত লুকিয়ে ছড়িয়ে দেখার কি আছে, জামাইটা তো তোমারই। কথাটা বলে দুষ্টু হাসলো রোদ্দুর, যা আমাকে আরো বেশি করে লজ্জায় ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। আমি আমতা আমতা করে বলে উঠলাম, মোটেই না, আপনাকে দেখতে আমার বই গেছে। আমার এই কথাটাতে যেন রোদ্দুর বেশ মজা পেল। এবার সে বলে উঠল, আমি আবার কখন বললাম যে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছো? আমি তো বলেছি যে জামাইটা তোমার, আর নিজের জামাইকে কে লুকিয়ে লুকিয়ে দেখে না। আরে আপনি তো। বলতে গিয়ে থেমে গেলাম আমি, নয়তো আবারও আমাকে লজ্জা দিতে উনি ছাড়বে না। আস্ত বজ্জাত লোক একটা। কি হলো হিয়া পাখি, থেমে গেলি কেন? আমি কি কি যেন একটা বলছিলে? আমাকে চুপ করে থাকতে দেখে রোদ্দুর হুট করেই একটা ভয়ঙ্কর ট্যাটফাড়া ফেললো, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হিয়াকে অবাক করে দিয়ে রোদ্দুর টুক করে হিয়ার গালে চুমু খেয়ে বসলো। ঘটনার আকস্মিকতায় হিয়া পুরো বেকুব বনে গেল। বলা নেই কয়া নেই, হুট করেই রোদ্দুর এমন গেলে হিয়া ভীষণ অবাক হয়েছে, তার সাথে অনেক লজ্জাও পেয়েছে। তবে এতে রোদ্দুরের কোনো হেলদোল নেই। সে তো তার লজ্জাবতী বউকে লজ্জা দিতে সদা প্রস্তুত। অবাকের রেশ না কাটতেই রোদ্দুর ঠপ করে হিয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। হিয়া পাখি, মাথা ব্যথা করছে খুব, মাথায় একটু হাত বুলিয়ে দিবে? হিয়ার এবার ভীষণ রাগ হচ্ছে। লোকটা কি শুরু করেছে নাকি? নিজের যা মন চাইবে তাই করবে নাকি? জোর করে বিয়ে করলো, এখন আবার এমন একটা ব্যবহার করছে যেন সবটাই স্বাভাবিক আছে। হিয়াকে চুপ করে থাকতে দেখে রোদ্দুর আবারও বলে উঠল, কি হলো, চুপ করে আছো যে? কিছু বলছো না কেন? কি বলবো আমি? সরুন তো এখান থেকে, আমি ঘুমাবো এখন। রোদ্দুরকে কোল থেকে উঠিয়ে দিয়ে কথাটা বলল হিয়া। রোদ্দুরও কম যায় না, আবারও হিয়ার কোলে শুয়ে পড়লো। এবার কোলে শুয়ে হিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে বলল, হিয়া পাখি, তুমি চাইলেও ও আর আমার থেকে দূরে সরে যেতে পারবে না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। সেই বিগত 1 ঘন্টা হলো লাবিব রেস্টুরেন্টে রুহির জন্য অপেক্ষা করছে, কিন্তু রুহির আসার কোনো নাম গন্ধ নেই। রুহির বলে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ের আগেই চলে এসেছে সে, কিন্তু রুহির নিজেরই কোনো খবর নেই। রুহি লাবিবকে মাহির অফিসের কাছের একটা রেস্টুরেন্টে আসতে বলেছে, কারণ মাহি প্রায়ই ওখানেই লাঞ্চ করতে আসে। যেন মাহি লাবিব আর রুহিকে একসাথে দেখতে পায়, মূলত সেই কারণেই রুহি লাবিবকে এখানে আসতে বলেছে। ওদিকে রুহি এখনো রেডিই হয়নি। সে এখনো বিছানার উপর বসে বসে কোন ড্রেস পরে যাবে সেটাই চয়েস করে ঠিক করতে পারছে না। তবে তার এত সাজগোজ লাবিবের জন্য নয়, বরং মাহিকে দেখানোর জন্য। সেই দিনকার চড়টার কথা এখনো ভোলেনি রুহি। চড়টার কথা মনে হলে এখনো তার মাথা 365 ডিগ্রি ঘুরে ওঠে। আর তার সাথে মাহিকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য রাগটাও মাথাতে তোড়থোড় করে উঠতে থাকে। মাহি লাঞ্চ টাইমে সেই একই রেস্টুরেন্টে এসেছে। এসেই তার চোখ আটকে গেছে একদম সামনের ডেস্কে লাবিব আর রুহিকে একসাথে বসে থাকতে দেখে। লাবিব ভেবেছিল আজকে যে করেই হোক রুহির সাথে কথা বলে দেখে সরি বলবে। তবে এই মুহূর্তে লাবিব আর রুহিকে এভাবে একসাথে রেস্টুরেন্টে বসে থাকতে দেখে আবারও তার মাথায় রাগ উঠে গেল। কেন যে মাহি রুহিকে অন্য কারোর সাথে দেখলে সহ্য করতে পারে না, সেই প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। অন্যদিকে রুহি এই সময়টার অপেক্ষাতে ছিল যে কখন মাহি আসবে আর দুজনকে একসাথে দেখবে আর রাগে লুচির মতো ফুলবে। লাবিবের সাথে বসে থেকে তার বিরক্তিকর কথা শুনতে শুনতে খুব বোর হচ্ছিল রুহি, তবে মাহিকে আসতে দেখে তার মুখে কিঞ্চিত পরিমাণ হাসি ফুটে উঠল। অপেক্ষার অবসান ঘটিয়ে মাহিকে আসতে দেখে রুহি একটু নড়েচড়ে বসলো তার সাথে, তার ঠোঁটের কোণে এক দুষ্টু হাসি ভেসে উঠল। এতক্ষণ চুপ করে পেঁচার মতো মুখ বানিয়ে বসে থাকলেও এখন রুহি লাবিবের সাথে হেসে হেসে কথা বলতে শুরু করলো। মাহি রেগে গিয়ে হাত মুষ্টিবদ্ধ করে নিল। রেগে মেগে লাঞ্চ না করেই চলে যাবার জন্য পা বাড়াতে গিয়ে থেমে গেল। চোখ বন্ধ করে কয়েকবার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল সে। মনে মনে বলল, না, এভাবে চলে গেলে চলবে না। বড্ড সাহস বেড়ে গেছে তোর, তাই না? এর মজা আমিও দেখাচ্ছি তোকে।
মাহি ঠিক রুহির সামনে টেবিলটাতে গিয়ে বসলো যেন ওখান থেকে রুহিকে ভালোভাবে দেখা যায়। এরপর নিজের মতো করে খাওয়া দাওয়া করতে শুরু করলো। এক পর্যায়ে রুহির অগোচরে মাহি খুব সাবধানে রুহি আর লাবিবের কয়েকটা ছবি নিজের ফোনে তুলে রাখলো। এই ছবিগুলো দিয়েই সে রুহিকে জব্দ করবে বলে। ওদিকে মাহিকে জ্বালাতে পেরে রুহি মনে মনে বেশ খুশি হয়েছে। তবে মাহিও যে তাকে সাহায্য করার জন্য লাবিব আর তার ছবি তুলে নিয়েছে সেটা রুহি টেরও পায়নি। মাহিও রুহির ছবি তুলতে পেরে মনে মনে বিশ্বজয়ের হাসি হাসছে। মাঝখান থেকে বেচারা লাবিব এসবের কিছুই টের পেল না। রুহি যে তার সাথে রেস্টুরেন্টে দেখা করতে এসেছে তাতেই সে ভীষণ খুশি, তার আর কি দরকার। ভোরবেলায় ঘুম ভাঙতেই সারা রুমে চোখ বুলিয়ে ও কোথাও রোদ্দুরকে দেখতে পেলাম না। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে সুমি ফুপ্পির কাছে গেলাম। দেখি সুমি ফুপ্পি কিচেনে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। আমিও ফুপ্পিকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম। সুমি ফুপ্পি আমাকে দেখে বলে উঠল, কি রে, ঘুম ভালো হয়েছে তো? হুম, বলছিলাম কি উনি কোথায় গেছে? উনিটা আবার কে? তা তোর উনির খবর আমি জানবো কি করে? ফুপ্পি এমন করো কেন আমার সাথে? ভালো লাগে না। যাও, কথাই বলবো না তোমার সাথে। সবাই মিলে খালি আমাকে নিয়ে মজা করে। হো, ওরে বাবা, দেখি দেখি আমার হিয়া আম্মুটা কি রাগ করেছে আমার উপর। আমি নিশ্চুপ। তুই এখনো সেই ছোটই রয়ে গেলি। হ্যাঁ রে, ও বাড়ির সবাই কেমন আছে রে? আমাকে কি আদৌ কারো মনে পড়ে নাকি আমার নামটাও ও বাড়িতে উচ্চারণ করা নিষিদ্ধ? কথাগুলো বলতে গিয়ে সুমি ফুপ্পিরও গলার স্বর কাদো কাদো হয়ে গেল। আমি ফুপ্পিকে গিয়ে জড়িয়ে ধরলাম। সত্যি বলতে ও বাড়িতে সবাই ফুপ্পিকে খুব মিস করে, তবে অভিমানের জন্য কেউ মুখ ফুটে তা প্রকাশ করে না। নয়তো সবাই আজও ভীষণ কষ্ট পায় সুমি ফুপ্পির জন্য। সকাল পেরিয়ে দুপুর হতে চললো, এখনো রোদ্দুরের দেখা মিলল না। সুমি ফুপ্পি কেউ জিজ্ঞেস করতে পারছি না। রোদ্দুরের কথা জিজ্ঞেস করলেই আবারও আমাকে খেপানো শুরু করবে, নয়তো আসল কাজের কথা না বলে হেয়ালি করা শুরু করবে। তাই কিছু বলতেও পারছি না। অনেকক্ষণ হলো আরহামের সাথে বসে গল্প করলাম। এখন আর কিছুতেই মন বসছে না, কিছুটা চিন্তা হচ্ছে। আর কতদিনই বা আমরা এখানে থাকবো? এরপর আমাদের কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেসব ভাবলেই দম বন্ধ হয়ে আসছে আমার। আব্বু এই বিয়েটা যে স্বাভাবিকভাবে নেবে না তা খুব ভালো করেই জানি আমি। কি করে আব্বুর সামনে গিয়ে দাঁড়াবো আমি কিছুই বুঝতে পারছি না। তার উপরে সকাল থেকেই রোদ্দুর লাপাত্তা। রোদ্দুর রুমে এসে হিয়াকে আনমনে কিছু একটা ভাবতে দেখে আরহামকে ইশারায় চুপ থাকতে বলে রোদ্দুর যে রুমে এসেছে তা বলতে না করে। পেছনে গিয়ে হিয়ারও কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, লজ্জাবতী বউ, আমাকে খুব মিস করছিলে বুঝি? হুট করে কানের কাছে কারো ফিসফিসানির শব্দে আমি চমকে উঠে চিৎকার করতে যাব, তার আগেই কেউ একজন আমার মুখ চেপে ধরলো। আরে, চিৎকার করছো কেন? আমি তো সুমি ফুপ্পি আর আলিফ আঙ্কেলের কাছে আমার মার খাওয়াবে নাকি? রোদ্দুরের কণ্ঠ শুনে স্বস্তি পেলাম। এই পাগলটা সেই ছোটবেলা থেকেই হুঠার ভূতের মতো এসে আমাকে ভয় দেখানোর স্বভাবটা এখনো বজায় রেখেছে। রোদ্দুরকে ধাক্কা মেরে বলে উঠলাম, আপনার এই ফালতু স্বভাবটা কি কোনোদিনও যাবে না? এভাবে হুট করে ভূতের মতো উদয় হয়ে আমাকে ভয় দেখানোর স্বভাবটা কি কোনোদিনও যাবে না? আমার কথা শুনে রোদ্দুর হাসতে হাসতে গান গাইতে শুরু করে দিল। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমি বিরক্তি নিয়ে তার দিকে তাকালাম। এবার রোদ্দুর একটু সিরিয়াস হয়ে বলল, হিয়া পাখি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বিয়ের পর আজ প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি। সঙ্গে করে সুমি ফুপি, আলিফ আঙ্কেল আর আমার পিচ্ছি শালা আরহাম বাবুকেও নিয়ে যাব। কথাগুলো বলে আরহামকে কোলে তুলে নিল রোদ্দুর। তবে এরপর ওখানে গিয়ে যে কি হবে সেটা ভেবেই আমার গলা শুকিয়ে আসে। রুমের মধ্যে রুহি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কারণ আজ সকাল হতে না হতেই মায়ের কাছে এক গাদা বকুনি খেয়েছে, তার সাথে 2-4টা থাপ্পড়ও ফ্রি। সকাল সকাল মাহি সেদিন রেস্টুরেন্টের ছবিগুলো রুহিদের বাড়িতে পার্সেল করে গিফট হিসেবে পাঠিয়েছে, আর সেগুলো রেহনুমা বেগমের হাতে গিয়ে পড়েছে। রেহনুমা বেগম নিজের মেয়েকে কড়া শাসন করেছে, আর তিনিও বলে দিয়েছেন যে আজ থেকে রুহির কলেজ যাওয়া বন্ধ। আজই আমি তোর জন্য পাত্র দেখা শুরু করব। বড্ড পেকে গেছিস তাই না? রেস্টুরেন্টে কোন ছেলের সাথে দেখা করতে গিয়েছিলি তা আমি জানতে চাই না। তুই শুধু কান খুলে শুনে রাখ, আজ থেকে ওই রুমের বাইরে পা রাখতে আমার অনুমতি নিবি। আর হ্যাঁ, এই বাড়ির বাইরে এক পাও রাখতে পারবি না বলে রাখলাম।
খুব শীঘ্রই আমি তোর বিয়ের ব্যবস্থা করছি, তারপর একেবারে বিয়ের পরই বাড়ির বাইরে যেতে পারবি, তার আগে আর না। রেহনুমা বেগম বড্ড খেপে গেছেন। তার মেয়েটা যে বড্ড সহজ সরল আর ছেলেমানুষি করে বেশি সেটা তিনি খুব ভালো করেই জানেন। আর তার জন্যই তিনি রুহিকে নিয়ে এত বেশি হ্যাপার হয়ে গেছেন। বর্তমান সময়টা খুবই খারাপ, কাউকে ভরসা করা যায় না। তার ছেলেমানুষি মেয়েটা না জানি কোন প্লেবয়ের পাল্লায় পড়েছে, সেসব কিছু ভেবেই তার প্রেশার হাই হয়ে যাচ্ছে। এমনিতেই রোদ্দুর 2 দিন হলো লাপাত্তা, তাকে নিয়ে চিন্তার শেষ নেই। সকলের মন মেজাজ এমনিতেই খারাপ ছিল, তার মধ্যে রুহি এরকম একটা কাণ্ড করতে দেখে রেহনুমা বেগম খুব বেশি রেগে গেছেন। রুহিকে রুমের মধ্যে আটকে রেখেছেন তিনি। রুহির কোনো কথাই শুনতে চাইছে না। রুহি রুমের মধ্যে থেকে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলছে, কে এই কাজ করলো? কিসের ছবি তুললো? কখন তুললো? তাকে একবার হাতের কাছে পায়ে মেরে আলু ভর্তা বানিয়ে দেবো। মাহি সকাল সকাল ছবিগুলো রুহিদের বাড়িতে পাঠিয়ে দিয়ে বেশ ফুরফুরে মেজাজ নিয়ে রুমে প্রবেশ করলো। আহ, আজকে দিনটা মনে হয় খুব ভালো কাটবে। সকালের শুরুটাই হলো এক দুর্দান্ত কাজ দিয়ে, শেষটাও হয়তো সুন্দরই হবে। কথাগুলো মনে মনে ভেবে গুনগুনিয়ে গান গাইতে গাইতে শাওয়ার নিতে গেল মাহি। রুহিকে সাহায্য করতে পেরে তার কি যে আনন্দ হচ্ছে তা বলা বোঝানো যাবে না। তবে বেচারি রুহি পড়েছে মাইন্ডার চিপায়। তুমি কেন পাগলামি করছো রোদ্দুর? কেন বুঝতে চাইছো না ব্যাপারটা? ও বাড়িতে কেউ চায় না আমি যাই। ইভেন আমাকে তো তারা ভুলেই গেছে যে তাদের একটা মেয়ে ছিল, আর বড় ভাইয়াও ভুলে গেছে তার একটা ছোট বোন ছিল। বড় ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না আমি, কখনো সম্ভব নয় এটা। কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেললো সুমি ফুপি। তাই রোদ্দুরের জোর করলো না, কারণ ও বাড়িতে আমার আর রোদ্দুরের জন্য কি ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে তা নিয়েই আমরা শঙ্কিত। সেখানে সুমি ফুপিকে নিয়ে গেলে ব্যাপারটা ঠিক কেমন পর্যায়ে গিয়ে দাঁড়াবে তা বলা মুশকিল। তবে এতদিন পর সুমি ফুপিকে কাছে পেয়ে আবারও তাকে ছেড়ে চলে যেতে হবে, এটা ভেবেই খারাপ লাগছে। তবে রোদ্দুর সুমি ফুপিকে কথা দিয়েছে যে সবকিছু ঠিকঠাক হলে, পরিস্থিতি স্বাভাবিক করে সে সুমি ফুপি, আলিফ আঙ্কেল আর আরহামকে নিয়ে যাবে ও বাড়িতে। অগত্যা আমাদেরকে সবার থেকে বিদায় নিয়ে রওনা হতে হলো ও বাড়িতে যাবার জন্য। সারা রাস্তায় আর রোদ্দুরের সাথে কোনো কথা হয়নি। এ 2 দিন বেশ স্বাভাবিক থাকলেও আজকে রোদ্দুরকে কিছুটা চিন্তিত দেখাচ্ছে। হয়তো সেই 7 বছর আগের ঘটনাটা আবারও রিপিট হতে পারে সেই চিন্তাতে। মান অভিমানগুলো হয়তো আরো গভীর থেকে গভীরতর হয়ে গেছে। কি করে সবটা ঠিক হবে কে জানে। নিজের মধ্যে এক চরম অস্বস্তি কাজ করছে। রোদ্দুরও চুপচাপ আছে, আর রোদ্দুরকে এমন চুপ করে থাকতে দেখে আরো বেশি টেনশন হচ্ছে আমার। সারাটা রাস্তা এমন অস্বস্তিতেই কেটে গেল। পুরো রাস্তাটা গাড়িতে পিনপতন নীরবতা বিরাজ করেছে। আমি ও আর রোদ্দুরকে কিছু বলিনি, আর রোদ্দুরও চুপচাপই ছিল। মনে হচ্ছিল আমরা কোনো শোকসভায় অ্যাটেন্ড করতে যাচ্ছি। হিয়ের ভয়ের তো মুখটা দেখে রোদ্দুর হিয়ের অগোচরেই চাপা হাসলো। হিয়ে ভয় পেল তার মুখটা বাচ্চাদের মতো করে রাখে, গাল দুটো ফোলা ফোলা, কপাল কুঁচকে রাখে। হিয়া পাখি নামো, আমরা চলে এসেছি। রোদ্দুরের কথায় ধ্যান ভাঙল আমার। তবে আমরা যে এত তাড়াতাড়ি পৌঁছে গেছি সেটা শুনে একটা বর্ষার লোক গিললাম। রোদ্দুর ইতিমধ্যে গাড়ি থেকে নেমে পড়েছে, কিন্তু আমি এখনো গাড়ির ভিতরেই ঠায় বসে আছি। ভয় গাড়ি থেকে আর বের হতে মন চাইছে না। আজকে যে কপালে শনি, রবি, সোম, মঙ্গল সব লেখা আছে তা খুব ভালো করেই জানি আমি। ছোটবেলা থেকেই আব্বুকে ভীষণ ভয় পাই, তবে তার রাগের সাথে কখনো আমার সাক্ষাৎ হয়নি। কারণ আমি সবসময় নিজেকে সেভাবেই গুছিয়ে রাখতাম যেন আর যাই হোক কখনো আব্বুর কাছে কোনো বকা শুনতে না হয়। তবে মাহো ভাইয়া অনেক বকা শুনেছে, কিন্তু আমি শুনিনি। তবে আর মনে হচ্ছে সেই রেকর্ড ভঙ্গ হতে চলেছে। ভয় কান্না পাচ্ছে আমার। হিয়াকে গাড়ির ভিতরে বসে থাকতে দেখে রোদ্দুর হিয়ার কাছে এগিয়ে গেল। কি ব্যাপার হিয়া পাখি, বের হচ্ছ না কেন? রোদ্দুরের কণ্ঠ শুনে এতক্ষণ ধরে আটকে রাখা আর সম্ভব হলো না হিয়ার পক্ষে। হিয়া ফুপিয়ে কেঁদে উঠল। হিয়াকে কাঁদতে দেখে রোদ্দুর হকচকিয়ে গেল। হিয়াকে আলতো করে জড়িয়ে নিল নিকের সাথে। হিয়ার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে উঠল সে, হিয়া পাখি প্লিজ কান্না অফ করো। তুমি কি আমাকে ভরসা করতে পারছো না? রোদ্দুরের স্থির কণ্ঠে বলা কথাটা শুনে হিয়া এবার কান্না ভেজা চোখ মেলে তাকালো তার দিকে।
হয়তো চোখ দুটোই তাকে বলতে চাইছে যে, না রোদ্দুর, ভরসা করি আপনাকে, অনেক বেশি ভরসা করি। রোদ্দুর আর হিয়ার কথার অপেক্ষায় রইল না। অতি সন্তর্পণে হিয়ার চোখের পানি মুছে দিয়েছে। তারপর হিয়ার হাতটাকে শক্ত করে নিজের হাতের মুঠোয় বন্দি করে পা বাড়ালো সামনের দিকে। সারা বাড়ি জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। কারো মুখে কোনো কথা নেই। এই কিছু মুহূর্তের মধ্যে কি থেকে কি হয়ে গেল তা যেন সবার মাথার উপর দিয়ে গেল। মাহবুব আলম আজ দ্বিতীয়বারের মতো রোদ্দুরের গায়ে হাত তুলেছে। ফ্ল্যাশব্যাক। রোদ্দুর হিয়ার হাত ধরে মাহবুব আলমের সামনে গিয়ে দাঁড়ায়। রোদ্দুর কিছু বলতে যাবে তার আগেই মাহবুব আলম সপাটে রোদ্দুরের গালে চড় বসিয়ে দেয়। এরকম কিছু একটাই যে ঘটতে চলেছে তা সবাই মোটামুটি আন্দাজ করতে পেরেছিল। বাড়ির সবাই এখন বিস্ফোরিত চোখে চেয়ে আছে এরপর ঠিক কি হতে চলেছে সেই ভয়ে সবাই তটস্থ হয়ে আছে। হিয়া তো ইতিমধ্যে কান্না করে দিয়েছে। পুরো রুমে একরকম নিস্তব্ধতা বিরাজ করছে। মাহবুব আলম আবার নীরবতা ভেঙে হুঙ্কার ছেড়ে বলে উঠলেন, খুব সাহস বেড়ে গেছে না তোর? আমি তো পর হয়ে গেছি। আর কতদিন কষ্ট দিবি বলতো? আর কতদিন এভাবে আমায় পর করে রাখবি? একটাবার কি বলা যেত না আমায়, আমার একটা ভুলের জন্য কি সারা জীবন আমাকে এভাবে শাস্তি দিবি? কথাগুলো বলতে বলতে মাহবুব আলম কেঁদে ফেললেন। রোদ্দুরকে মাথা নিচু করে থাকতে দেখে তিনি গিয়ে রোদ্দুরকে শক্ত করে জড়িয়ে ধরলেন। এবার রোদ্দুর ও তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। অবশেষে দুজনের মান অভিমানের সমাপ্তি ঘটল। দুই পরিবার মিলিয়ে এবার ঠিক করলো সামনের সপ্তাহেই রোদ্দুর আর হিয়ার ধুমধাম করে বিয়ে দেওয়া হবে। আলাপ আলোচনার এক পর্যায়ে রেহনুমা বেগম মাহিয়ার রুহিরও 4 হাত এক করে দেওয়ার প্রস্তাব দিলেন। এতে দুই পরিবারের মাঝে বন্ধনটা আরো একটু দৃঢ় হবে। তাই সবাই মিলে ঠিক করলো রোদ্দুর, হিয়া আর রুহি মাহি 2 বিয়ে একসাথেই হবে। না, অসম্ভব, এই বিয়ে আমি করতে পারবো না, কখনোই না। তার থেকে ভালো আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো, তবুও ওই মাহি বজ্জারটাকে বিয়ে করতে পারবো না। কি করে আমার গালটাকে মেরে লাল বানিয়ে দিয়েছিল আমি কখনো ভুলতে পারবো না সেটা। মাহির সাথে রুহির বিয়ে ঠিক হয়েছে সেটা জানতে পেরে রুহি আর এক দফা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। অন্যদিকে মাহিরও ঠিক একই অবস্থা। নিজের বানানো ফাঁদে শেষমেশ নিজেই ফেসে গেল। মাহির যেহেতু সেরকম পছন্দের কেউ নেই, অগত্যা বিয়েটাতে আর না করার কোনো উপায় আর রইল না। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময়টা এসে গেল। আর এই এক সপ্তাহের মধ্যে রোদ্দুর আর হিয়ার মাঝে যে কত শতবার মান অভিমানের খেলা চলেছে তা হয়তো গুণে শেষ করা যাবে না। হিয়া পাখি, আর 2 সেকেন্ডের মধ্যে যদি তুমি বেলকনিতে না আসো তাহলে কিন্তু আমি মই বেয়ে বেলকনি দিয়ে তোমার রুমে চলে আসবো বলে রাখলাম। রোদ্দুরের ভয়ঙ্কর মেসেজ পেয়ে হিয়া বেলকনির দিকে ছুটল। ফোনে রোদ্দুরের নাম্বারে ডায়াল করলো হিয়া। রিং হতেই সঙ্গে সঙ্গে রিসিভ করলো সে। একাই তড়িঘড়ি করে বলতে শুরু করে দিল, কি তুমি আমাকে এভাবে কষ্ট দিতে কি তোমার খুব ভালো লাগে? আমি তোমাকে এক নজর দেখার জন্য ছটফট করছি আর তুমি সেই সুযোগে আমাকে কষ্ট দিয়ে যাচ্ছ। যখন আমি থাকবো না আর তখন বুঝবা। রোদ্দুর অভিমান করে কথাগুলো বলে উঠল। হিয়া এবার মুখ খুলল। রোদ্দুরকে শাসনের সুরে বলে উঠল, এই যে মিস্টার বজ্জাত, এইসব আলতু ফালতু কথা আর একবার মুখে আনলেই আপনাকে আমি নিজ দায়িত্বে খুন করবো বলে রাখলাম। হিয়ার কথা শুনে রোদ্দুর শব্দ করে হাসতে লাগলো। হাসতে হাসতেই বলল সে, হ্যাঁ হয়েছে তাহলে, যে কিনা লজ্জায় আমার সামনে আসতে চাইছে না সে করবে খুন? হা হা হা। তাছাড়া আমাকে খুন করে নিজে বাঁচতে পারবে তো? রোদ্দুরকে ছাড়া কিছু মুহূর্ত কল্পনা করতেই হিয়ার চোখের কোণে জল জমে গেল। চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ার আগেই কেউ একজন সযত্নে মুছে দিল তা। হিয়া পাশে তাকিয়ে দেখে রোদ্দুর। রোদ্দুরকে দেখে হিয়া আর চুপ থাকতে পারল না। রোদ্দুরকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। না ডাক্তার সাহেব, ভুল করে এমনকি মজা করেও কখনো এমন কথা বলবেন না। আপনাকে ছাড়া যে একটা দিনও কল্পনা করতে পারবো না আমি। আমার দম বন্ধ হয়ে আসে। এই 60টা বছরে তা খুব ভালো করে বুঝে গেছি আমি। আপনাকে ছাড়া বেঁচে থাকাটা হয়তো সম্ভব, তবে একটা জীবন্ত লাশ হিসেবে। কথাগুলো বলতে গিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে হিয়া। হিয়াকে এমন হয়ে যেতে দেখে রোদ্দুর হিয়াকে শান্ত করলো। আচ্ছা আচ্ছা, সরি, আর কখনো বলবো না এমন। প্লিজ তুমি শান্ত হও। এই দেখো কান ধরছি, সত্যি আর বলবো না এমন। রোদ্দুরের কথায় হিয়া এবার কিছুটা শান্ত হলো।
রোদ্দুরের বুকে মাথা রেখে চুপটি করে রইল। এই জায়গাটাই তো তার পরম শান্তির উৎস। সকাল থেকেই আজ সবাই কাজে প্রচুর ব্যস্ত, কেননা বাড়িতে একই সাথে দুটো বিয়ে আজ। সুমি ফুপি, আলিফ আঙ্কেল আর আরহামও এসেছে। সব মান অভিমান মিটিয়ে মাহবুব আলম ওদেরকে আপন করে বুকে টেনে নিয়েছে, আর তার সাথে নিজের করা ভুলের জন্য ক্ষমাও চেয়েছে। আজ সবাই খুশি। বাড়ির 2 ছেলে মেয়ের বিয়ে বলে কথা। মাহি আর রুহি দুজনেই এই বিয়েটাতে মনে মনে খুশি হলেও সেটা প্রকাশ করতে নারাজ। দুজন দুজনকে ঠিকই ভালোবাসে, তবে সেটা তারা প্রকাশ করতে পারছে না বা চাইছে না। তবে বিয়েটা তো হচ্ছেই। বাসর ঘরে ঢোকার আগে মাহি আয়াতুল কুরসি পরে বুকে ফোন নিল, বলা যায় নাকি হামলা হয় তার উপর। এমনিতেই রুহি খেপে আছে তার উপর। মনে মনে দোয়া দরুদ পড়ে রুমে প্রবেশ করলো মাহি। রুমে প্রবেশ করতে না করতেই একটা বালিশ এসে মাহির মুখের উপরে এসে লাগলো। কাজটা আর কারো নয়, রুহির। ব্যাস শুরু হয়ে গেল দুজনের সে বিখ্যাত ঝগড়া। মাহি রেগে মেগে তেড়ে আসলো রুহির দিকে। এই তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এইভাবে আমার রুমটাকে অগোছালো করছিস? এক্ষুনি বের হ আমার রুম থেকে, নয়তো তোর খবর আছে আজ। মাহি: হা। বললেই হলো এটা নাকি ওনার রুম? এটা এখন ভাগ হয়ে গেছে 50-50। অর্ধেক আমার আর বাকি অর্ধেক তোমার। সো আমাকে এই রুম থেকে বের করে দেওয়ার কোনো রাইট নেই তোমার। এখন থেকে এই রুমের সব জিনিসপত্রেও আমার সমান অধিকার আছে। আর তাই আমি রুমটাকে অগোছালো করে রাখবো নাকি গুছিয়ে রাখবো সেটা আমার ব্যাপার। রুহি: বাহরিয়ার, আমি তো মনে হয় বানের জলে ভেসে এসেছি, তাই না? দাঁতে দাঁত চেপে কথাটা বলে আর চোখে তাকালো মাহি। মাহিকে ওভাবে তাকাতে দেখে রুহি দাঁত কেলিয়ে বলে উঠল, আর হ্যাঁ, আমার সামনে যে এখন একটা বজ্জাত লোক দাঁড়িয়ে আছে, এই লোকটাও এখন থেকে আমার। শুধুই আমার। রুহির কথা শুনে আনমনে হেসে ফেলল মাহি। হয়তো এখান থেকেই শুরু হবে এক দুষ্টু মিষ্টি ভালোবাসার কাহিনী। অন্যদিকে 1 হাত ঘোমটা দিয়ে ফুল দিয়ে সাজানো বিছানায় বসে রোদ্দুরের জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় মাথায় এক দুষ্টু বুদ্ধি এসে ভর করলো। রোদ্দুরকে একটু চমকে দেবার ইচ্ছে জাগলো। সারা জীবন তো রোদ্দুর হুটহাট করে এসে আমাকে ভয় পাইয়ে দিত, আজ না হয় আমি তাকে একটু চমকে দিলাম। কথাগুলো মনে মনে ভেবে দরজার আড়ালে গিয়ে দাঁড়ালো হিয়া। একটু পরেই রোদ্দুরের আগমন হলো। সঙ্গে সঙ্গে হিয়া পিছন থেকে রোদ্দুরকে ঝাপটে ধরল। সত্যি সত্যি রোদ্দুর ভীষণ অবাক হয়েছে হিয়ার এমন কাজে, তার সঙ্গে অনেক খুশিও হয়েছে। তার লজ্জাবতী বউ যে তাকে এভাবে চমকে দেবে তা ভাবতেও পারেনি রোদ্দুর। এবার ঘটলো আরেক বিপত্তি। হিয়া কিছুতেই এর রোদ্দুরের সামনে আসছে না, ওভাবেই রোদ্দুরকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। কি ব্যাপার, আমার লজ্জাবতী বউয়ের কি হলো এবার? সামনে কি আসবে না? আজ সারা রাত কি এভাবেই কাটিয়ে দেবার প্ল্যান করেছ? রোদ্দুর: হিয়া এখনো লজ্জা পেয়ে চুপ করে আছে। রোদ্দুর এবার হিয়াকে ঘুরিয়ে সামনে নিয়ে আসল। হিয়া আবারও রোদ্দুরকে জড়িয়ে ধরল। লজ্জায় রোদ্দুরের বুকে মুখ লুকালো। হিয়ার এমন কাজে রোদ্দুর মুচকি হেসে হিয়াকে নিজের সাথে মিশিয়ে নিল। অবশেষে পূর্ণতা পেল রোদ্দুর হিয়ার ছেলেবেলার সেই পেন্সিলে আঁকা ভালোবাসা। সমাপ্ত।